গুড মর্নিং বয়েজ, ওয়েলকাম টু কেজিসি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর ভালো বলতে শরীরের দিক থেকে ভালো আছো, কিন্তু মনের দিক থেকে একটু কষ্টকর চলছে, তাই তো? কারণ পরীক্ষা সামনে চলে এসছে, মনের অবস্থা আমিও বুঝতে পারি। তো আশা করা যায় এই মনের অবস্থাটাকে কাটিয়ে তোলার জন্য আমাদের ক্লাস যথেষ্ট। আর যে কোনো স্যারেরা যদি বলে বাবুসোনা কচিপুচুর থেকে এখন 2-3 মাস পরীক্ষা পর্যন্ত দূরে থাকো, তাহলে আমি বলবো না, এত বেশি দূরে থাকার দরকার নেই। তোমরা তোমাদের সমস্ত কিছুকে একসাথে নিয়ে এগিয়ে যেতে পারো। আর যে ছেলে বা যে স্টুডেন্ট আমার ক্লাসে পড়বে অথচ সে সমস্ত কিছুকে একসাথে এগিয়ে নিয়ে যেতে না পারবে, সে আমার স্টুডেন্ট হওয়ার যোগ্য নয়। ঠিক আছে? তো আজকে আমরা স্টার্ট করব সিম্পল ইন্টারেস্ট। তো দেখো, এখানে যদি অ্যারিথমেটিকের কথা বলি, যদি পাটিগণিতের কথা বলি, পাটিগণিতের মধ্যে 3টি চ্যাপ্টার আছে। ফার্স্ট সিম্পল ইন্টারেস্ট, সেকেন্ড হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্ট, থার্ড হচ্ছে অংশীদারি কারবার। সিম্পল 3টে চ্যাপ্টার। নাম্বার 1 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। নাম্বার 2 হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটাকে বলে চক্রবৃদ্ধি সুদ। আর থার্ড পার্ট হচ্ছে আমাদের অংশীদারি কারবার, পার্টনারশিপ। অংশীদার ব্যবসা বা অংশীদারি কারবার। ঠিক আছে? এটা হচ্ছে পার্টনারশিপ। ঠিক আছে? এই 3টে চ্যাপ্টারের মধ্যে আমাদের একটি 5 নম্বরের কোশ্চেন আসবে। 5 নম্বরের থাকবে 2টি কোশ্চেন। 5 নম্বরের কটি কোশ্চেন আছে? 2টি, যার মধ্যে একটি করতে হবে। একটি করলে আমি সরাসরি কত নাম্বার পেয়ে যাব? 5। তো পাসের জন্য এই 3টে চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। তাছাড়াও আরও চ্যাপ্টার আছে যেগুলো ইম্পর্টেন্ট। তো পাটিগণিতের মধ্যে এই 3টে চ্যাপ্টার করলেই আমার 5 নম্বর হাতে। ইজি ইজি চ্যাপ্টার, একটা দুটো সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী অঙ্ক হবে। সূত্র বসালেই অঙ্ক, সিম্পল, একদম সিম্পল। অর্থই হচ্ছে সুদ। সুদ মানে কি? অতিরিক্ত পাওয়া টাকা। আমি কিছু টাকা ধরো আমার বন্ধুকে ধার দিয়েছি, 500 টাকা আমি ধরো আমার বন্ধুকে ধার দিয়েছি তার কাজের সময়। সে কাজ করে কিছু মুনাফা অর্জন করেছে, আমি দেখতে যাব না, আমি দেখব যে আমি যে কিছু অর্থ প্রদান করেছি সেটা কি এমনি এমনি দিয়ে দিয়েছি না, তার জন্য সে আমাকে কিছু টাকা ফেরত দেবে এক্সট্রা। ওই 500 টাকা তো দেবেই, তার সাথে এক্সট্রা ধরো আরও 50 টাকা দিল। তাহলে আমরা কি বলবো যে কিছু টাকা যখন ফেরত, মানে যখন আমি কাউকে টাকাটা প্রদান করি, সেটা আবার সে ফেরত দেওয়ার সময় যদি অতিরিক্ত অর্থ প্রদান করে আমাকে, তখন সেটা আমরা ইন্টারেস্ট হিসেবে বা সুদ হিসেবে ধরবো। ঠিক আছে? আবার সুদ হিসেবে কখন ধরবো তার কিছু ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, আছে। তাকে পার্সেন্টেজ অনুযায়ী দিতে হবে। ঠিক আছে? সেই অনুযায়ী আমরা পরবর্তী ক্ষেত্রে পড়বো সমস্ত কিছু। আজকেই আমাদের শেষ হয়ে যাচ্ছে না, আজকে জাস্ট স্টার্টিং হচ্ছে। তো ইন্টারেস্ট সম্পর্কে এই সিম্পল ধারণাটা আমরা দেখতে পাই। তো ইন্টারেস্টের দেখো 2টো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি। তো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট এইরকম দুটো ভাগ করার কারণটা কি, যেটা আমি প্রথমে বলি, সেটা হচ্ছে একটা টাকা ধরো 100 টাকা, 100 টাকা আমি তোমাকে প্রদান করেছি সিম্পল ইন্টারেস্টের হারে। আর 100 টাকা আমি তোমাকে প্রদান করেছি 10% পার ইয়ার, প্রতি বছর 10% করে 100 টাকা দিলাম তোমাকে এই বছর। তুমি 1 বছর পর আমাকে এই 100 টাকা তো ফেরত দেবে আসলটা, তার সাথে সাথে 10 টাকা এক্সট্রা ফেরত দেবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট হিসেবে। এবং এর সাথে সাথে কম্পাউন্ড ইন্টারেস্ট কেমন, এটাও আমি ধরো তুমি কারো কাছ থেকে 10 টাকা নিয়েছো, 10% ইন্টারেস্ট হিসেবে। 10%, 10% মানে 10 অংশ, 100 ভাগের 10 ভাগ টাকা তুমি এক্সট্রা ফেরত দেবে। এমন নয় যে তুমি 100 টাকা নিয়েছো শুধু 10% 10 টাকাই দিয়ে যাচ্ছ, এরকমটা নয়। তার সঙ্গে সঙ্গে তোমার আসলটা তো মেটাতে হবে কখনো না কখনো। যতদিন আসলটা না মেটাচ্ছ ততদিন তোমাকে এই পার্সেন্টেজ অনুযায়ী ইন্টারেস্ট দিয়ে যেতেই হবে। এইটাই আমরা আলোচনা করব। দেখো, সিম্পল ইন্টারেস্টে যদি 100 টাকা 10% হারে নাও, তাহলে ফার্স্ট ইয়ার বা প্রথম বছরে তোমাকে এক্সট্রা কত দিতে হবে? 10 টাকা। ঠিক আছে? 100 টাকার 10%, 100 টাকার 10%,
এটাকে এইভাবে লিখবো 100 টাকার 10 ডিভাইডেড বাই 100। এ দেখো 10%কেই লিখলাম কি 10 ডিভাইডেড বাই 100 এইভাবে। ওকে, ক্লিয়ার? তাহলে কোনো সংখ্যার 5%, 5%-এর অর্থ কি 5 ডিভাইডেড বাই 100। আবার 7% শব্দের অর্থ কি 7 ডিভাইডেড বাই 100। আবার লেখা যায় a% সমান কত, a ডিভাইডেড বাই 100। এর জায়গায় 1 থেকে যত খুশি বুঝ করাতে পারো, ডিভাইডেড বাই 100। 100 ভাগের কত ভাগ? 5% মানে 5/100, মানে 100 ভাগের মধ্যে 5 ভাগ। 7% মানে 7/100, মানে 100 ভাগের মধ্যে 7 ভাগ। সিম্পল ব্যাপার আছে এগুলো। এই রকমভাবে আমরা যদি দেখতে যাই তাহলে আমরা কত দেখতে পাবো? 100 টাকা 10% মানে 100 ইন্টু 10/100, নিচের 100 উপরে 100 কাটবে, পড়ে থাকবে কত, 10। তাহলে 100 টাকার 10% মানে কত, 10 টাকা। তাহলে 10 টাকা প্রথম বছরে পেয়েছি। এর কত পাবো? এরও 10 টাকা পাবো। ফার্স্ট ইয়ারে দেখো কম্পাউন্ড এবং সিম্পল ইন্টারেস্ট সেম হয়ে যাচ্ছে, প্রথম বছরেই সেম হয়ে যাচ্ছে। তাহলে কম্পাউন্ড এবং সিম্পল এই রকম দুভাগে ভাগ করার কারণটা কি? যেহেতু আমরা ইন্টারেস্ট সেম পাচ্ছি না, প্রথম বছরে আমাদের ইন্টারেস্ট সেম হবে, খেলটা শুরু হবে তার পরের বছর থেকে। বুঝতে পেরেছ? দেখো সেকেন্ড ইয়ারে আমি এক্সট্রা এর জন্য 10 টাকা পাবো। ওকে, তো সেকেন্ড ইয়ারে আমরা সিম্পল ইন্টারেস্ট হিসেবে 100 টাকার জন্য আমরা 10 টাকা পাবো। সেকেন্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্টে এই 100 টাকার জন্য আমরা কত পাবো? 10 টাকা। প্লাস এই যে 10 টাকা আমি যে ইন্টারেস্ট পেয়েছি ফার্স্ট ইয়ারে, এই টাকাটাও তোমার কাছে ছিল, তো এই টাকাটা তুমি 1 বছর ধরে ব্যবহার করেছো, ফার্স্ট থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত ব্যবহার করেছো, তার জন্য এর কাছ থেকেও আমরা কি এই 10 টাকারও 10% মানে 1 টাকা আমি তোমার কাছ থেকে এক্সট্রা পাবো। তার মানে দ্বিতীয় বছরে এটা হয়ে গেল 11 টাকা। বুঝা গেছে? কম্পাউন্ড ইন্টারেস্টের খেল শুরুই হয় সেকেন্ড ইয়ার থেকে। আর সিম্পল ইন্টারেস্ট তো সিম্পলি তুমি 50 বছর চালিয়ে যাও, 50 বছর সেম টু সেম একদম থাকবে। ওকে, বাট কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু বিরাট চেঞ্জ দেখাবে কয়েক বছর পর। আচ্ছা, যদি থার্ড ইয়ার দেখি, থার্ড ইয়ারে এরও দেখবে এক্সট্রা 10 টাকা পাওয়া গেল। সিম্পল ইন্টারেস্ট হিসেবে প্রথম বছরে কি 100 টাকার জন্য এই 10 টাকা দিয়েছে, দ্বিতীয় বছরেও এই 100 টাকার জন্য 10 টাকা, তৃতীয় বছরেও এই 100 টাকার জন্য 10 টাকা পেয়েছো। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে প্রথম বছরে 100-র জন্য কত পেয়েছিলে? 10 টাকা। তারপরের বছরে 100-র জন্য কত পেয়েছো? 10 টাকা। আবার এই যে 10 টাকা যে ইন্টারেস্ট পেয়েছিলে প্রথম বছর, সেই ইন্টারেস্টের ওপর আবার একটা 10% ইন্টারেস্ট চাপলো বা সুদ চাপলো, যেটার অর্থ হচ্ছে 1 টাকা। ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে থার্ড ইয়ারে দেখো তোমার এই 100 টাকার জন্য তুমি ইন্টারেস্ট পাবে 10 টাকা পেয়েছো। প্লাস এই যে 10 টাকা তুমি ব্যবহার করছো, এই যে 10 টাকা তুমি প্রথম বছর ইন্টারেস্ট পেয়েছিলে, এর জন্য তুমি পাবে আরো এর 10% মানে 1 টাকা। প্লাস এই 10 টাকার 1 বছরের ইন্টারেস্ট এক্সট্রা করে পাবে কত? 1 টাকা। প্লাস এই 1 টাকারও আবার তুমি ইন্টারেস্ট পাবে 10%। কত হবে? 1 টাকার 10%, 1 টাকার 10%, 1 ইন্টু 10/100 মানে 0.1 রুপিস। তো এত টাকা তুমি 3 বছরে পেয়েছো। কত হচ্ছে এটা দেখো, 10, 11, 12.1 টাকা। থার্ড ইয়ারে সিম্পল ইন্টারেস্ট 10 পাচ্ছ, বাট এখানে পাচ্ছ 12.1 টাকা। বোঝা গেছে ব্যাপারটা? এইভাবে যখন ইন্টারেস্ট আমার এক্সট্রা হয়, পরবর্তী ক্ষেত্রে কেমন হবে? ফোর্থ ইয়ারে এই 100-র জন্য পাবে 10 টাকা। লিখে দিই ফোর্থ ইয়ারে তুমি 10 টাকা তো ইন্টারেস্ট পাচ্ছই সিম্পল ইন্টারেস্ট হিসেবে। কম্পাউন্ডে দেখো, প্রথমে এই 100 টাকার জন্য তুমি পেয়েছো 10 টাকা, প্লাস এই যে 10 টাকা তুমি ব্যবহার করছো তার জন্য পেয়েছো 1 টাকা। তার পরবর্তী ক্ষেত্রে এই 10 টাকা যে ব্যবহার করছো তার জন্য পেয়েছো 1 টাকা, প্লাস এই 1 টাকা যে ব্যবহার করেছো তার জন্য পেয়েছো কত? 0.1 টাকা। প্লাস এটা আবার পাবে, এটা তুমি আবার পাবে। তার পরবর্তী ক্ষেত্রে কি এইটাও তুমি ব্যবহার করেছো,
তার জন্য পেয়ে যাবে কত 1 টাকা, প্লাস এই 1 টাকার জন্য 0.1 রুপিস, এই 1 টাকার জন্য কত পাবে 0.1 রুপিস, প্লাস এই 0.1 এর 10%, মানে বুঝতে পারছো তো 0.01 0.01 রুপিস। তাহলে কত পাচ্ছ 10, 11, 12, 13, তাহলে এদিকে 13 টাকা দশমিক 1, 2, 3, তাহলে 0.01 0.1 0.1 এরকম করে 0.01 0.1 0.1 0.1 0.1, তাহলে 0.31। ওকে, 13.31 টাকা তুমি এক্সট্রা 4 বছরে পাচ্ছ, মানে 4th ইয়ারে এ 10% পেয়েছে, 10 টাকা পেয়েছে, বাট ই কত পেয়েছে এক্সট্রা আরও ইন্টারেস্ট হিসেবে 3 টাকা 31 পয়সা এক্সট্রা পেয়েছে। এই হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের খেল, বোঝা গেছে? সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি জন্য ব্যবহার করা হচ্ছে, এর জন্য দেখো যেহেতু এইটা জটিল লাগছে, প্রত্যেক এর জন্য যেটা পেয়েছো এবছর এর পরের বছর ইন্টারেস্ট দিবে, এর পরের বছরও ইন্টারেস্ট দিবে, আবার এর পরের বছরও ইন্টারেস্ট দিবে, ইন্টারেস্ট দিয়ে যাবে, তো ইন্টারেস্ট দিচ্ছেই, এর সাথে ইন্টারেস্ট দিবে, তারপরের বছর যে ইন্টারেস্ট পাবে তাও ইন্টারেস্ট দিবে, ঠিক আছে? এইভাবে সুদ বাড়তে 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 চলে যায়, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর সরলভাবে যেটা বৃদ্ধি পেতে পেতে 10 টাকা 10 টাকা সিম্পলভাবে বৃদ্ধি পেতে থাকে, সেটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। তো এখন মোটামুটি 8 থেকে 10 মিনিট টাইমের মধ্যে সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ভিতরে একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। যদি কিছু প্রবলেম হয় এখানে তুমি জিজ্ঞাসা করতে পারো। তো দেখো এই হলো সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য, যার থেকে তোমরা কি বুঝতে পারলে সিম্পল ইন্টারেস্ট পড়া খুবই সহজ, কম্পাউন্ড ইন্টারেস্ট পড়া একটু জটিল মানুষের ক্ষেত্রে, কিন্তু খুব জটিল ব্যাপারটা না, একটু জটিল, চেষ্টা করলে আমরা খুব ভালোভাবেই পারবো। তো এর জন্য ফর্মুলাও অনেক কিছু আছে, এইভাবে আমাদেরকে পড়তে হয় না, যদিও এইভাবে পড়লে আমাদের কি এটা আমাদের বোঝার জন্য আমরা ব্যবহার করেছি, এর ইকুয়েশন আছে, এর সমস্ত কিছু প্রবলেম করার সময় বুঝতে পারবো। এই চ্যাপ্টারে যখন যাব তখন আরও ভালোভাবে ডিটেলসে আলোচনা করব। এখন সিম্পল একটা আউটলেট একটা দিয়ে রাখছি, একটা মানে যেটাকে বলা হচ্ছে একটা সিম্পলভাবে পুরো ছক বা ডায়াগ্রাম দেওয়া হয়েছে, যার জন্য বুঝতে পারবে সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ভিতরে ডিফারেন্স জিনিসটা কি, পার্থক্যটা কি, কেন আমরা এই দুটো আলাদা আলাদাভাবে পড়বো। ওকে, তো আজকে দেখো সিম্পল এবং কম্পাউন্ডের পার্থক্য, আমরা শুরু করব সিম্পল ইন্টারেস্ট। ওকে, তো এখন পর্যন্ত আমরা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট সম্বন্ধে বেসিক একটা আইডিয়া পেয়েছি। এরপর আমরা কি করব, সিম্পলভাবে সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টারে আমরা অংশগ্রহণ করব এবং সেই চ্যাপ্টার সম্বন্ধে আমরা বেসিক ইম্পর্ট্যান্ট কিছু রুলস, কিছু আমাদের শর্ট কোশ্চেন এবং মেন হচ্ছে আমাদের লং কোশ্চেন, যেটা আমরা টার্গেট করে এগিয়ে এসেছি। তো সেই লং কোশ্চেনের দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হব। তার জন্য তোমাদের অনুমতি নিচ্ছি এই বোর্ডটা মুছে দেওয়ার জন্য। তো তার আগে তোমরা প্লিজ এটা একটু লিখে ফেলো। আশা করছি এটা যেহেতু দরকার নেই, তবুও তোমাদের ভবিষ্যতের জন্য খুবই দরকার হবে এবং চ্যাপ্টার সম্বন্ধে একটা বেসিক ইনফরমেশন, বেসিক আইডিয়া তোমাদের খুব ভালোভাবে হয়ে যাবে, কেন এই দুটো চ্যাপ্টার আছে। ওকে, তো ক্লিয়ার? তো চলো আজকে আমরা তাহলে মেইনলি স্টার্ট করব সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে সরল সুদ। ওকে, সরল সুদ, এর সম্বন্ধে দুটো অর্থ আমরা একটু জেনে রাখবো। আর একটা ফার্স্ট হচ্ছে যে ধার দেয়,
নাম্বার 2 যাকে ধার শোধ করতে হয়। চুপচাপ লিখে যাও। প্রথম আমাদের স্ট্রাকচারটা এইভাবেই হবে যে একটা ফর্মুলা আমরা ডিফাইন করব, সেই ফর্মুলার আন্ডারে পুরো সিম্পল ইন্টারেস্টে চলবে। সেই ফর্মুলা অনুযায়ী আমরা 3-4টা অঙ্ক করব। এক একটা ভেরিয়েবলকে আমরা প্লট করে করে দেখব। নেক্সট আমরা যখন এটা ফুলফিল হয়ে যাবে তখন ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেনে চলে যাবো, বাকি কোশ্চেন আমরা বাদ দিয়ে দেবো। ওকে, তো দেখো এখানে যেগুলো বলবো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হবে। তার আগে আমরা একটু থিওরি সম্বন্ধে হালকা করে জেনে নিই। 2-3টা পয়েন্ট। একটা পয়েন্ট, যে ধার দেয় তাকে কি বলা হচ্ছে? যে ধার দেয় তাকে বলা হচ্ছে পাওনাদার। ঠিক আছে? আর যে ধার শোধ করে তাকে বলা হচ্ছে দেনাদার। ওকে, তাহলে দেনা পাওনার হিসাবটা আমরা করতে পারলাম। তো এই ব্যক্তি হচ্ছে উত্তমবর্ণ, এই ব্যক্তি হচ্ছে অধমবর্ণ। ওকে, ক্লিয়ার? উত্তমবর্ণ শব্দের অর্থ পাওনাদার, এর অর্থ ক্রেডিটার। ক্রেডিটর আর এ হচ্ছে ডেবিটর। ওকে, তাহলে এ পাওনাদার যে হবে তাকে বলা হচ্ছে উত্তমবর্ণ বা ক্রেডিটার, এবং যে দেনা শোধ করবে বা যাকে ওই টাকাটা ফেরত দিতে হবে, যে টাকাটা নিয়েছে অ্যাকচুয়ালি, সে হবে আমাদের দেনাদার বা ডেবিটর। ঠিক আছে, একেই বলা হচ্ছে অধমবর্ণ। এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি আরো 2-3টা পয়েন্ট লিখব। প্রথম পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট হচ্ছে মূলধন বা এটাকেই বলা হচ্ছে আসল। মূলধন বা আসল, এটাকে আমরা প্রিন্সিপাল বলি, এটাকে আমরা পি হিসেবে ডিনোট করি। ওকে, তাহলে মূলধন বা আসল বা প্রিন্সিপাল হচ্ছে পি। মূলধন বা আসল ব্যাপারটা কি? আমি ধরো তোমাকে 500 টাকা কিছু দিনের জন্য ধার দিয়েছি, এর পরিবর্তে তুমি আমাকে কিছু এই 500 টাকা দেবে। তাছাড়াও এটা তোমার ব্যবহারের জন্য তুমি যে সময় রেখেছো সেই সময় অনুযায়ী কিছু পার্সেন্টেজ অনুযায়ী তুমি আমাকে টাকা একটা দেবে। তাহলে এই যে 500 টাকা আমি ধরো তোমাকে যেটা ধার দিয়েছি সেটাই হবে আমাদের মূলধন বা আসল, মানে ধার দেওয়া টাকার, ধার দেওয়া অর্থ। ওকে, নাম্বার টু হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। শতকরা এটাকে বলা হচ্ছে পার্সেন্টেজ। ওকে, পার্সেন্টেজটাকে আমরা আর হিসেবে রেট অফ ইন্টারেস্ট হিসেবেই ধরি। এটাকে কি বলা হচ্ছে? রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট বা সুদটা যেটা দেবো সেটার হার কত। হার অর্থ হচ্ছে শতকরা, মানে 100 ভাগের মধ্যে কত ভাগ, এটাকেই বলা হচ্ছে আমাদের শতকরা বা পার্সেন্টেজ বা রেট অফ ইন্টারেস্ট। এই রেট অফ ইন্টারেস্টে আমরা টাকা দিই। ঠিক আছে, শতকরা বা এইখানে বলা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। একটু বেসিক্যালি বুঝিয়ে দিই, যদি আমাদের মূলধন 500 হয়, আচ্ছা, তার আগে যদি আমাদের মূলধন 100 টাকা হয়, ধরো আমি তোমাকে 100 টাকা দিয়েছি, সেক্ষেত্রে যদি আমি বলি এর রেট অফ ইন্টারেস্ট আমি 10% বিবেচনা করে চলবো, তার মানে তোমাকে এই 100 এর 10%,
মানে 100 এর 10%, 10% মানে 10/100, লিখে রাখো a% মানে হচ্ছে a/100, তাই তো? তাহলে 10% এর জায়গায় 10 লিখলে 10/100, আবার এর জায়গায় যদি আমি 13 লিখি, 13% মানে 13/100, ঠিক আছে? এখানেও এর জায়গায় যা লিখবো এখানেও এর জায়গায় তাই লিখতে হবে। পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিলে আমরা নিচে 100 দিয়ে সংখ্যাটাকে ভাগ করি। এই 13/100 বা 10/100 লেখার অর্থ কি? 10/100 লেখার অর্থ 100 ভাগের মধ্যে 10 ভাগ। তাহলে 100 টাকার যদি 10% রেট অফ ইন্টারেস্ট হয় তখন কত দাঁড়াবে? 10 টাকা। আবার যদি আমরা দেখি 500 টাকার এইরকম 10% হারে রেট অফ ইন্টারেস্ট কত হবে, তখন কত হবে? 500 যে মূলধন ছিল তার সাথে 10% মানে 10/100, 500 এর 10/100। ওকে, তো কত হবে? 5×10 = 50 টাকা। দেখো এই দিকে একটু খেয়াল করে দেখো, মূলধন যদি আমাদের দেখো 5 গুণ হচ্ছে, মূলধন কত হচ্ছে? 5 গুণ। রেট অফ ইন্টারেস্ট যদি সেম থাকে তখন আমাদের এটা কি হচ্ছে দেখো দেখি, সুদ। সুদও আমাদের কিন্তু 5 গুণ হয়ে যাচ্ছে, 10-এর থেকে 5 গুণ করলেই 50 হয়, এখানে 100-র থেকে 5 গুণ করলে 500 হচ্ছে, ঠিক আছে? তাহলে ইন্টারেস্টে এটা একটা ভাববার বিষয় নয় কি, যদি মূলধন 5 গুণ হয়, রেট অফ ইন্টারেস্ট যদি সেম থাকে, আর যদি টাইমও যদি সেম থাকে, টাইমের ব্যাপারটা পরে আসছি একটু, টাইমও যদি সেম থাকে সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের পার্সেন্টেজেরও 5 গুণ হয়ে, যেটা হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে তারও 5 গুণ হয়ে যাচ্ছে। ওকে, তো এইটুকু বোঝার জন্য আমি শতকরা বা রেট অফ ইন্টারেস্ট জিনিসটা কি বোঝালাম, যে 500 টাকার মধ্যে যদি 10% হিসেব করি 50 টাকা পাবো। রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজ কি জিনিসটা বোঝা গেছে? আচ্ছা চলো, এরপর আমরা 3 নম্বর পয়েন্ট দেখব। দেখা যাচ্ছে? আচ্ছা, সময়, সময় বা টাইম। টাইম হচ্ছে যে সময়ের জন্য, যতক্ষণের জন্য মূলধন বা আসল ধার দেওয়া হয়। ওকে, তাহলে সময় আমাদের কি, যতক্ষণের জন্য ওই মূলধন বা অ্যামাউন্টকে ধার দিচ্ছি, একটু নিচে হয়ে গেল না, তো বলে দিচ্ছি, এটা দেখো বেশি ভেরি মাচ ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু লেখাটা অতটা ইম্পর্টেন্ট নয়, বুঝাটা ব্যাপার। সময় হচ্ছে যতক্ষণের জন্য মূলধন বা আসল আমরা ধার দিই কাউকে। আমি তোমাকে 500 টাকা দিচ্ছি 1 বছরের জন্য, তাহলে সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ 1 হবে। 500 টাকা যদি আমি 2 বছরের জন্য দিই, টাইম বাড়ছে, তাহলে আমি কি টাকাটা তোমার বেশিক্ষণের জন্য নিয়োগ করছি, তো তার জন্য আমার যে একটু সময় ব্যতীত হচ্ছে, তার জন্য তোমাকে এক্সট্রা কিছু তো দিতে হবে না, তো সেই অনুযায়ী আমরা পার্সেন্টেজের হার হিসাব করব। সময় লাগবে আমাদের, শতকরা লাগবে, মূলধন লাগবে। আচ্ছা, এখান থেকে যে আমাদের কনক্লুশন বেরিয়ে আসবে সেইটা হবে সুদ। তাহলে আসল, তার সঙ্গে সুদের হার এবং সময়ের থেকে আমরা কি পাবো? সুদ পাবো। বেসিক ব্যাপার, তুমি একটা লোককে বা একজন বন্ধুকে তুমি কিছু টাকা দিচ্ছ, তার মানে তোমাকে আসল দিতে হচ্ছে, সেই আসলের ওপর কিছু আমরা শতকরা কিছু পার্সেন্ট টাকা এক্সট্রা নেওয়ার চেষ্টা করছি, তাই তো? তার জন্য আমাদেরকে পার্সেন্টেজ লাগাতে হচ্ছে, সেই পার্সেন্টেজ আবার কখন কখন লাগাতে হচ্ছে, কিছু সময়ের ওপরে লাগাতে হবে। তো এই তিনটা যখন আমরা একসাথে বিনিয়োগ করব তখনই আমরা পাবো সুদ। যদি ধরো এখান থেকে মূলধন হাটিয়ে দাও, মূলধন নেই, তুমি শতকরা আর সময় ফেলে যাও, মূলধন যদি 0 থাকে তুমি কিছু পাবে না। তুমি যদি টাইম হাটিয়ে দাও, কোনো টাইমের জন্যই দিল না, ধরো ঝাট করে 50 টাকা তোমাকে দিল, তুমি আবার 50 টাকা দিলে, এতে কি সুদ দেবে তুমি, তাই তো? আচ্ছা, রেট আর পার্সেন্টেজ, পার্সেন্টেজ যদি তুমি যদি কোনো পার্সেন্টই ঠিক না করে রাখো যে কত টাকা আমি সুদ দেবো, যদি 0% সুদ, তার মানে কি তোমার যত টাকা আছে তত টাকায় তোমাকে ফেরত দিয়ে দেবে, তাহলে সুদের কোনো আশা পাচ্ছ না। তো এই তিনটা থেকে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের সুদ। ওকে চলো, মেনলি সুদ হচ্ছে মূলধনের থেকে
পার্সেন্টেজ এবং সময় অনুযায়ী এক্সট্রা যে টাকাটা আমরা পাই সেটা। এটা একটু ক্যাপচার করো, তারপর আমরা আসছি আবার নেক্সট। এরপর আমরা একটা ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্টে চলে এসেছি। আমরা যখন আলোচনা করব সিম্পল ইন্টারেস্টের, তখন আমরা কি আলোচনা করব সেটা দেখা যাক। সময় নিয়ে আলোচনা করার সময় আমরা একটি বেসিক জিনিস শিখব, সেটা হচ্ছে মাস থেকে বছরে কনভার্সন, মাস থেকে বছরে। ঠিক আছে, এটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, ভিভিআই যাকে বলে, এই চ্যাপ্টারে এটাই লাগবে বেশিরভাগ অঙ্কে, মানে বেশিরভাগ নয়, বেশিরভাগ অঙ্কে শুধু বছরই লাগবে, বাট খুব ইম্পর্ট্যান্ট অঙ্কে আমাদের কি লাগবে, মাস থেকে বছরে কনভার্সন, এটা লাগবে। তো এইটা ভালো করে মনে রাখো। ধরো 12 মাস সমান কি 1 বছর, তাহলে 1 মাস সমান কত বছর হবে বলো তো? 1 এর 12 বছর। ঠিক আছে, এটা বছর, তাহলে 1 মাস মানে 1 এর 12 বছর। 1 বছরটাকে যদি 12 ভাগ করি, তার 1 ভাগ হবে 1 মাস। ওকে, এটাই বোঝানো হয়েছে এখানে। তাহলে আমি যদি বলি 2 মাস, এটা সমান কত বছর? 2 মাস মানে 2/12 বছর, মানে 1 এর 6 বছর। ওকে, ক্লিয়ার? ভালোভাবে এই পয়েন্টগুলি মনে রাখবে। 3 মাস মানে কত? এগুলো মনে রাখার বেসিক কিছু নয়। যখনই আমরা মাস থেকে বছরে কনভার্ট করব, 12 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। দেখো আমি সব তাই করছি, 12 দিয়ে ভাগ করেছি, কারণ 12 মাসে তো 1 বছর হয়, তাই তো? তাহলে 3 মাস মানে কত হবে বলো তো? তোমরা নিজেরা বলো আমার করার আগে। একের 4 বছর। ওকে, ক্লিয়ার? আচ্ছা, 6 মাস মানে কত? 6 মাস মানে কত? 6/12 বছর, 1 এর 2 বছর। এগুলো ডাইরেক্ট, এই যে 2 মাস 3 মাস 6 মাস, এগুলো ডাইরেক্ট তোমরা কোশ্চেনে পাবে এইভাবে। ঠিক আছে, তো 1 এর 4 1 এর 2, তুমি 3 মাস দেখলে 1 এর 4 বছর লিখে দিতে পারবে। তোমার আর 12 দিয়ে ভাগ করে কনভার্সন করার কোনো দরকার নেই, একদম ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটা। তো চলো, এরপর আমরা যদি বলি 9 মাস, 9 মাস মানে 9 এর 12 বছর, 3 এর 4 বছর। ওকে, কাটাকাটি করো উপর নিচে, তাহলেই আমরা ক্লিয়ারলি বুঝতে পারবে 9 মাস মানে কত? 3 এর 4 বছর। আবার যদি আমি 10 মাস দেখি, তাহলে 10/12 মানে 5 এর 6 বছর। ঠিক আছে, 10 মাস, এগুলো কি হবে? 10 মাস মানে 10/12 বছর ইকুয়াল টু 5 এর 6 বছর। ডাইরেক্ট এই মান তোমরা পেয়ে যাবে পরীক্ষার খাতায়। ঠিক আছে, তো মাস থেকে বছরে কনভার্সন, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টটা আমাদেরকে সব সময় কনসিডার করে রাখতে হবে। যে কোনো অঙ্কে যে কোনোভাবে তোমাদের কাছে হঠাৎ এটা আত্মপ্রকাশ করতে পারে, তাহলে সেই আত্মপ্রকাশ করার পর আমরা কি সলিউশন নেব? মাস থেকে আমরা বছরে কনভার্ট করব, তারপরে লাগাবো এটা অঙ্কে। তো বেসিক আইডিয়া তোমাদের কাছে হওয়া উচিত। এটা চলো এরপরে ক্যাপচার করো, তারপর আমরা আবার আসছি। তো দেখো, আমরা এরপর মেন ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা আলোচনা করব। তার আগে আমরা একটু দেখি, যদি গণিতের ভাষায় সমস্যা এরকম হয় যে আসলে দেখো, এটা তোমাদের অঙ্ক বইতে দেওয়া আছে, একটু ডিসকাস করি, তাহলে তোমাদের অঙ্কটা করতে বা বাকি অঙ্কগুলো করতে সুবিধা হয়। আসল এবং সময়, এবং আমাদের কি আছে? আসল, সময়, তার সাথে হচ্ছে সুদ। ওকে, যদি 500 টাকা দেওয়া হয়, সেটা আবার 1 বছরের জন্য, তাহলে তার সুদ হয় 20 টাকা। আচ্ছা, 20 টাকা বাদ দাও, 50 টাকা। তাহলে 500 টাকা যদি আসল হয়, তার 1 বছরে সুদ হয় 50 টাকা। তাহলে 100 টাকা যদি আসল হয়, তার 1 বছরে সুদ কত হবে বলা যাবে? বলা যাবে। গণিতের ভাষায় যদি সমস্যাটা এরকম হয়, তাহলে আমরা সমাধান করার সময় পাবো 500 টাকায়
এক বছরে সুদ দেয় 50 টাকা। ওকে, ক্লিয়ার? দেখো এখানে সময় কিন্তু ফিক্সড। সময় যদি স্থির হয় সেক্ষেত্রে আসল যেভাবে বাড়ছে বা কমছে সুদও সেইভাবে বাড়বে বা কমবে। রেট অফ ইন্টারেস্ট একই আছে না, যদি রেট অফ ইন্টারেস্ট একই থাকে। আচ্ছা, আমরা এখানে বার করার চেষ্টা করব কি রেট অফ ইন্টারেস্ট কত। ঠিক আছে, 500 টাকায় এক বছরের সুদ দেয় 50 টাকা, তাহলে 100 টাকায় এক বছরের সুদ দেয় কত? দেখো 500 টাকায় 50 টাকা দিচ্ছে, 100 টাকায় কত দিবে? তারও আগে আমি 1 টাকায় ধরি। 500 টাকায় আমাকে 50 টাকা সুদ দিচ্ছে, আমি তোমাকে 1 টাকা দিলাম, তুমি আমাকে কত সুদ দিবে? বেশি দেবে কি কম দেবে? তাহলে কম দিলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 50কে 500 দিয়ে ভাগ করতে হবে। 1 টাকায় 8 টাকার আমরা ইন্টারেস্ট পাবো। ঠিক আছে, আচ্ছা যদি আমি গুণ করতাম তাহলে কি হতো? 1 টাকায় আমার সুদ 50 ইন্টু 500 হয়ে যেত। 500 টাকার সুদ 50 হচ্ছে। সিম্পল ব্যাপার, দেখো 500 টাকার সুদ আমার 50 টাকা হচ্ছে, তাহলে 1 টাকার সুদ কি 50 ইন্টু 500 হতে পারে? অবশ্যই না, এটা অনেক অনেক বেশি, তাই তো? তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে 500 টাকার সুদ যদি 50 টাকা হয় তাহলে যখনই টাকার সংখ্যা কমছে আমরা কি করছি? এটা 1 বছরের সুদ কেমন হচ্ছে এটা ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো এরপরে 1 টাকার রেফারেন্সে দেখবো 1 টাকায় সুদ এই টাকাটা দিচ্ছে, তাহলে 100 টাকায় 1 বছরে কত টাকা সুদ দিবে? 100 টাকায় কত সুদ দিবে? 100 টাকায় তাহলে দেখো 1 টাকায় যদি এতটা দেয় 100 টাকায় নিশ্চয়ই বেশি দেবে, তাহলে কত বেশি দিবে? 50 ডিভাইডেড বাই 500 ইন্টু 100, তাহলে 100 0 কাটবে, 5 10 50, তাহলে 10 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকায় 1 বছরে সুদ দিবে 10 টাকা। কিভাবে হলো? দেখো 1 টাকায় যা দিচ্ছে 100 টাকায় তার থেকে 100 গুণ বেশি দিবে। তা টাকার সংখ্যা দেখো এইটা কত হচ্ছে? 500 কমেছে, 500 ভাগ হয়েছে, তাহলে 500 ছিল তার সাথে 500 ভাগ হয়েছে দিয়ে কত হয়েছে? 1। তাহলে এখানে 50 ছিল এর সাথেও 50 ছিল এর সাথেও 500 ভাগ হবে। ঠিক আছে, আবার দেখো এই 1 টাকার 100 গুণ হয়েছে, তাহলে এখানেও কি হবে? এই টাকাটার কত হবে? 100 গুণ হবে। যেহেতু আমার বছরের সময় ঠিক আছে ফিক্সড, 1 বছরের হিসাব করছি, তাহলে এই দিকে আসলের যা চেঞ্জ হবে, গুণ হবে বা ভাগ হবে, সেই অনুযায়ী এখানেও একই রকম চেঞ্জ হবে দেখা যাচ্ছে ইন্টারেস্টে। বোঝা গেছে? একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলাম। এর থেকে আমরা বহুত অঙ্ক পাবো এমন জীবনে যেগুলো করা খুবই সিম্পল হবে, সোজা হবে। তো এইটা আমরা একটু দেখে রাখবো, দেখার পর আমরা নেক্সট অঙ্কে যাব। এটা একটু বেসিক বোঝার জিনিস। চলো, তো এখান থেকে আমরা যেটা দেখতে পেলাম যে 100 টাকায় 1 বছরে সুদ হচ্ছে 10 টাকা। ঠিক আছে, এটাই আমরা রেট অফ ইন্টারেস্ট 10% হিসেবে দেখি, গণনা করি। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার, এই সুদের হারটা কেমন? এটা 1 বছরে মানে বার্ষিক সরল সুদের হার মানে কোনো টাকার 100 ভাগের কত ভাগ সেটাকে আমরা জানবো পার্সেন্টেজ। ঠিক আছে, 100 ভাগের যত ভাগ করতে পারি তাহলে আমরা তো এটা পার্সেন্টেজে ঢুকিয়ে দিতে পারবো। ঠিক আছে, আর এটা 1 বছরে মানে এটা হয়েছে আমাদের বার্ষিক। তো এটাকে আমরা এরপর যদি অঙ্ক করতে যাই তাহলে ভেরি মাচ ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে I ইকুয়াল টু PRT ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এখানে পার্সেন্টেজ চিহ্নেরই কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, বা এটাকে আমরা লিখতে পারি I ইকুয়াল টু P ইন্টু T ইন্টু R পার্সেন্ট।
এই যে দেখো আর পার্সেন্ট লিখেছি, আর পার্সেন্ট শব্দের অর্থ আর বাই 100, শুধু এইটুকুর অর্থ। ওকে, এইটার অর্থ আর পার্সেন্ট মানে আর বাই 100। তো এখান থেকে কি পাওয়া গেল, পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। একদম ক্লিয়ার করা উচিত চ্যাপ্টারটা, ভেরি মাচ ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের। এখান থেকে 5 নাম্বার আসে। এত সহজে যদি আমরা পড়ি, এত ভালোভাবে যদি আমরা পড়ি, তাহলে কি করবো, আমরা খুব সুন্দরভাবে এই চ্যাপ্টারের সব কিছু ক্লিয়ার করতে পারবো, আর পরীক্ষার হলে সিম্পলভাবে আমরা অঙ্ক করতে পারবো। চলো, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এই যে সূত্রটা আমি লিখেছি, এই সূত্রের আই এর অর্থ হচ্ছে সুদ। ওকে, পি এর অর্থ হচ্ছে আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে শতকরা বার্ষিক সরল সুদের হার, হার লিখে দিই। ওকে, রেট। আর টি হচ্ছে আমাদের সময়, আই আমাদের কি সুদ বা ইন্টারেস্ট। বেসিক ক্লিয়ার। আর টি ডিভাইডেড বাই 100 কেন করা হয়েছে, কারণ আমরা পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিয়েছি। পার্সেন্টেজ যদি থাকতো তাহলে 100টা আসতো না। চলো, এরপর আমরা এই সূত্র ধরে একটি অঙ্ক করি। প্রয়োগ 1 নম্বর প্রয়োগেই আমরা সূত্র ফেলবো। প্রথম প্রয়োগে, প্রয়োগটাই দেওয়া আছে, আমি বার্ষিক 4% সরল সুদের হারে একটা ব্যাংকে 1200 টাকা রেখেছি, তাহলে 1 বছর পর কত টাকা সুদ পাবো, এটাই বলা হয়েছে। তো আমরা বার্ষিক রেট অফ ইন্টারেস্ট মানে আর যেটা আছে, এটা 4% আর। আচ্ছা, আর টি বলা হয়েছে 1 বছর, এই টিটা ভালো করে ক্লিয়ার করবে, 1 বছর বলা হয়েছে। ওকে, আচ্ছা, পি এখানে এই ক্ষেত্রে সিম্পল, এটা সিম্পল ব্যাপার, 1 বছর সব জায়গায় বেশিরভাগ থাকবে। ওকে, তো পি হচ্ছে কত, 1200 টাকা, 1200 টাকা। তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে ইন্টারেস্ট কত হবে, করতে পারবে? আই সমান পি আর টি ডিভাইডেড বাই 100। এই যে বেসিক আইডিয়া, একদম বেসিক জিনিস। আয়ের জায়গায় আই লিখবো, কিছু নেই, জিজ্ঞাসা চিহ্ন মানে আইটা লিখে রেখে দেবো। আর এর জায়গায় কত, আচ্ছা পি কত আছে 1200 ইন্টু আর কত আছে 4%, মানে শুধু 4 লিখবো, পার্সেন্টেজ চিহ্নটা আর নয় কিন্তু, কারণ তার জন্য আমাদের ডিভাইডেড বাই 100 আসবে। ঠিক আছে, তাহলে 4 গুণিত টাইম, টাইম কত আছে 1 বছর, মানে 1 লিখবো ডিভাইডেড বাই 100। এই হলো আমাদের কাজ। ঠিক আছে, আর কি হিসাবে থাকবে, এরকম পার্সেন্টেজ হিসেবে। আমাদেরকে নেগলেক্ট করতে হবে পার্সেন্টটাকে, মানে পার্সেন্টটাকে আমাদেরকে একটু ভুলে যেতে হবে। ঠিক আছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে কি বছরটা 1 বছরে দিয়েছে, তাহলে আই সমান 1200, দেখো দুটো শূন্য কাটবে, 4 12 48, 48 রুপিস। আই ইকুয়াল টু 48 রুপিস, 48 টাকা আমরা 1 বছরে 4% সুদের হারে 1200 টাকা যদি আমরা একটা ব্যাংকে জমা রাখি, তখন আমরা যে সুদ পাবো তার মান হবে 48 টাকা। আচ্ছা, যদি আমরা বলি সুদ আসল প্লাস আসল, যেটাকে সুদ আসল বলা হয়, একত্রে কত পাবো, 1 বছর পরে পুরো টাকাটাই যদি আমি তুলে নিই, তখন আমরা পাবো কত, 1200 টাকা তো আমার ছিলই, সেটা আমার অধিকার, আমি তো পাবো, প্লাস এর সাথে 48 টাকা এক্সট্রা ইন্টারেস্ট হিসেবে পাবো। তাহলে 1248 টাকা আমার অ্যাকাউন্ট থেকে আমি সেই বছর তুলতে পারবো। ওকে, এইটা আমাদের একটা বেসিক আইডিয়া হলো কি, সুদ আসল হার সময় এবং সুদ আসল সম্পর্কেও একটা বেসিক একটা সিম্পল আইডিয়া তোমাদের কাছে দেওয়া হচ্ছে। এরপর আমরা যাব ইম্পর্টেন্ট অঙ্কে, এটা একটু তুলে নাও। তো প্রথম অঙ্কে আমরা সুদ হিসেবে একটা জিনিস দেখলাম। ইম্পর্টেন্ট অঙ্কে যাওয়ার আগে আরও 2-1টা অঙ্ক করি। দেখো, প্রয়োগ নম্বর 3, তোমরা যদি অঙ্কের খাতাটা বইটা খুলে রাখো তখন দেখতে পাবে প্রয়োগ নম্বর 3-এ আমাদের একটি অঙ্ক আছে, যেখানে বেসিকলি বলা হয়েছে 1 বছরের জন্য যদি আমরা 45 টাকা সুদ পাই 5% হারে, তাহলে আমাদের আসলের পরিমাণ কত। তাহলে বলা হয়েছে কি না, বছর বা সময় যেটা টি, এটা হচ্ছে 1 বছর। ওকে, আচ্ছা,
আর কত বলা হয়েছে? আর বলা হয়েছে 5%, আর হচ্ছে 5%, এবং আই ইন্টারেস্ট বলা হয়েছে কত? 45 রুপিস, 45 টাকা। তাহলে পিটা কত? পিটা কত জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমবারে আমরা দেখলাম আই ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, এরপরে আমরা দেখতে পাচ্ছি পি ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে পিটাকে বের করার জন্য আমরা কি করব? একই সেম টু সেম লিখব, আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100। আচ্ছা, আয়ের মান আমরা পেয়ে গেছি 45 টাকা, তার মানে আয়ের জায়গায় 45 টাকা আমরা লিখছি, সমান পি এর মান যদি কিছু না পাই, পিটা এরকম সিম্পলভাবে লিখে রেখে দেবো। আর হচ্ছে 5%, কি বলেছি? যখন এইভাবে 5% লেখা থাকবে, পার্সেন্টেজ চিহ্নটাকে আর গুরুত্ব দেওয়ার দরকার নেই, কারণ তার জন্য নিচে 100 দিয়ে ভাগ করা হয়েছে 5 গুণিত, হ্যাঁ গুণিত টি। টি কি? আমাদের 1 বছর, তাহলেই আমরা 1 দিয়ে গুণ করব, ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এখান থেকে আমরা দেখো কি পাবো। এইটাকে যদি আমরা ভালো করে সাজাই, ভালোভাবে লেখা যাবে 45 গুণিত এই যে 100টা আছে না, সমানের এই দিকে গেলে উপরে এসে গুণ হয়ে যায় উপরের সাথে, 100 ইকুয়াল টু 5p, 5p। আবার এটাকে লেখা যাবে p সমান 45 ইন্টু 100 ডিভাইডেড বাই 5, 5 9 45। তাহলে এখানে এই লাইনের পর লেখা যাবে পি সমান 9 ইন্টু 100 মানে 900। আমি যদি পি মানে আসল 900 টাকা, পি এর জায়গায় আমি যদি 900 টাকা ব্যাংকে রাখতাম, তাহলে আমার 1 বছরে 5% হারে 45 টাকা ইন্টারেস্ট হিসেবে আমাকে ব্যাংকের লোক দিত। ঠিক আছে, এই রুলস হিসেবে। তো আমরা দেখলাম আই কত হতে পারে, বাকি দেওয়া থাকলে পি কত হতে পারে, এরপর আর এবং টিটাও একটু চেষ্টা করব জানার। চলো দেখা যাক আর এবং টি কিছু দেওয়া আছে নাকি। চেষ্টা করছি, যদি থাকে তো খুবই ভালো। তো আই এবং পি এর পর আমরা আর এর পালা দেখব। তাহলে আর এর পালা দেখার সময় আমরা বেশিরভাগ অঙ্ক কোষে দেখি থেকে দেখব। ওকে, তাহলে কোষে দেখি 2-এর যখন 8-এর দাগের অঙ্কটা দেখতে পাবো, সেখানে আমাদেরকে দেখো খুঁজেছে কি, লাস্ট লাইনটা পড়ো, বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল। তার মানে এখান থেকে আমরা আর পাবো। তো আমরা আই পি আর টি সমস্ত কিছু একবার ক্যাপচার করতে চাইছি, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অঙ্কের দ্বারা। তারপরে আমরা কি করব, খুব লং কোশ্চেনের দিকে যাব, তাহলে আমাদের বেসিকও ক্লিয়ার হবে, তার সাথে সাথে আমাদের একদম যেটা দরকার সেই 5 নম্বরও আমাদের ক্লিয়ার হবে। দেখো এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুব একদম স্টার দিয়ে রাখো, এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। বলা হয়েছে মানান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। তাহলে সরল সুদের পরিমাণ কত? আসলের 3/8, আসলের 3/8 অংশ। ঠিক আছে, এটা লেখা আছে আসলের 3/8 অংশ। তাহলে সুদ এবং আসল যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি, সুদ এবং আসল, আসল একদম বেসিক আইডিয়া, আমাদের যে আইডিয়া সেই বছরের মাসে দিনের ক্ষেত্রে হয়েছিল, যে আইডিয়া আমাদের পার্সেন্টেজে হয়েছিল 10%, মানে 10 ভাগের 100 ভাগের মধ্যে 10 ভাগ, সেরকম আসলের 3/8। তাহলে আসলের 3/8 মানে কি, যদি আমাদের আসলটাকে 8 ভাগ করি, তার মধ্যে 3 ভাগ আমরা সুদ পাবো। আসলটা যদি 8 ভাগ হয়, একটা কেক যদি তুমি 8 ভাগ করো, সেই আসল কেকটার 8 ভাগ করলে তার মধ্যে
3 ভাগ আমরা এক্সট্রা পাবো সুদ হিসেবে। ঠিক আছে, এইভাবে আমরা আর বিবেচনা করে চলবো। বেসিক আইডিয়া খাটাও, বুদ্ধি খাটাও, একদম সাধারণ মানুষ যেমন বুদ্ধি খাটায় সেই বুদ্ধিটা আমাদের দরকার এখানে। বেশি জটিলতার দরকার নেই, বেশি খুব মাছ একদম ভেরি মাছ ইন্টেলিজেন্ট হওয়ারও এখানে কোনো দরকার নেই। তো দেখো, আসলে 3/8 অংশ, আসল যদি 8 ভাগ হয় তার মধ্যে 3 ভাগ আমরা এক্সট্রা সুদ পাবো। ঠিক আছে, তো আসলকে যদি আমরা 8x ধরি, সুদ কত হবে 3x। ওকে, চলো এরপরে দেখা যাক। টাইম বলা হয়েছে 6 বছর, তাই তো, 6 বছর। তাহলে এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের আই। আইপিটি পেয়ে গেছি এবং দরকার আমাদের আর এর। তাহলে আমরা সিম্পল ইন্টারেস্টের শর্ত অনুযায়ী আই ইকুয়াল টু পিআরটি ডিভাইডেড বাই 100 লিখব। তাহলে আই এর জায়গায় আমরা কত লিখছি 3x, পি এর জায়গায় কত লিখছি আমরা 8x, গুণিত আর এর জায়গায় আমরা কিছু লিখছি না কারণ আরটা আমাদের চাই। ঠিক আছে, টি হচ্ছে কত আমাদের টি 6, টি কত হয়েছে 6 বছর, ডিভাইডেড বাই 100। তো দেখো এটাকে যদি আমরা সাজাই, আরটাকে রেখে বাকিগুলোকে এক সাইডে করব। আরটাকে যদি রাখি তখন দেখো এটা নিচে আছে, ওপরে এসে 3x এর সাথে গুণ হবে, কিচ্ছু করার দরকার নাই, শুধু গুণ করে এরকম ভাবে লিখে যাও। ভাজিত এটা এর নিচে এসে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, কত 8x, 8x এর সাথে 6ও যাবে একসাথে। ক্লিয়ার? তো x এর সাথে x এর কাটবো, 3 এর সাথে 6 কাটবো, 2 হবে। ঠিক আছে, আচ্ছা আমি যদি 100কে কাটি 2 দিয়ে কত পড়ে থাকবে 50। তো 50 আর নিচে কত আছে এখনো 8 আছে। আচ্ছা 2 দিয়ে কাটলে এখানে কত হবে 25, 2 দিয়ে কাটলে একে কত হবে 4। তো এটাকে আমরা লিখব 25 ডিভাইডেড বাই 4, আর হচ্ছে 25 ডিভাইডেড বাই 4। এর অর্থ কি, 4 ছক 24, 10, 4 দুগুণে 8, 20, 4 5 20, 6.25%। অর্থএব 6.14%। ঠিক আছে, দেখো 25কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 25কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, 4 ছক 24, 1 25, তাই তো। তাহলে 6.1/4, তাহলে 4 গুণিত 6 সমান 24 যুক্ত 1, তাই তো। তাহলে কত হবে, এটাই সমান 25/4। ক্লিয়ার? 25/4টাকে 6.25% পয়েন্ট হিসেবে রাখতে পারো। যদি আমরা এরকম ভাবে রাখতে পারি 6.1/4%, এইভাবেও তোমরা রাখতে পারো, যেটা অ্যান্সারে তুমি যেটা খুশি রাখতে পারো। 1/4 মানে 1/4 মানে 0.25%। চলো এটা হয়ে গেল, এটা একটু বেসিক। এটার থেকে আমরা কি পাবো, আর পাবো। আর আমরা কত, তাই তো, রেট অফ ইন্টারেস্ট আমরা কত পেয়েছি 6.1/4%। তো এও এক ধরনের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আই ইকুয়াল টু পিআরটির মধ্যে যদি ফর্মুলা দেখি, আই ক্লিয়ার হয়েছে, পি ক্লিয়ার হয়েছে এবং আর ক্লিয়ার হয়েছে। আর আর এর এই ক্লিয়ারিটি কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের মধ্য দিয়ে আমরা করেছি। ইম্পর্টেন্ট কোশ্চেন কোনখানে, এইখানে। আসলের 3/8 অংশ মানে 8 অংশ যদি আসল হয় তার 3 ভাগ হবে সুদ। মানে 80 টাকা যদি আমি দিই তার 30 টাকা হবে সুদ, 800 টাকা যদি আমি দিই তার 300 টাকা হবে সুদ, 8000 যদি আমি দিই তাহলে 3000 টাকা হবে আমাদের সুদ। তাহলে 8 এর সঙ্গে যত এইদিকে গুণ করবে তত এর সাথেও গুণ করতে হবে। ওকে, 8 এর সঙ্গে যদি তুমি ভাগ করো এর সাথেও তখন ভাগ করতে হবে। এই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। চলো এইটাকে ক্যাপচার করো। (6.25%) এটা মানেই 6.1/4 অংশ। উত্তরে কি দেওয়া থাকবে একটু দেখে নাও। উত্তরে আশা করছি পয়েন্টে দেওয়া, তোমাদের এখন পয়েন্টে দেওয়া থাকবে না, তোমাদের এইভাবেই দিয়ে থাকবে। তো চেক করবে তুমি বাড়িতে। এখন তুমি আমার ক্লাসে শুধুমাত্র 2 ধরনেরই থাকবে, তুমি শুধু লিখে যাও। এরপরে আমরা কি ক্লিয়ার করব, টি। দেখো আমি একটা নিজে থেকেই বলছি, যদি আমাদের কাছে 700 টাকা আসল হয়, আসল যদি 700 টাকা হয় এবং তাতে আমরা ইন্টারেস্ট বা সুদ যেটা পাই
সুদ এটাকে যদি আমার 70 টাকা দেয়, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর যেটা সেটা যদি আমাদের 5% থাকে, তাহলে আমরা কত সময়ের জন্য টাকাটা বিনিয়োগ করেছি এটা কি আমরা ক্যালকুলেট করতে পারবো? অবশ্যই পারবো, শিখেছি। একটাই ফর্মুলা আছে, আই ইকুয়াল টু PRT ডিভাইডেড বাই 100। দেখো ইন্টারেস্ট মানে আই, ইন্টারেস্টের জায়গায় 70 টাকা, পি হচ্ছে 700 যেটা আসল, আর হচ্ছে 5%, টি হচ্ছে টাইমে কিছু বলা নেই কত টাইম বের করতে হবে, ডিভাইডেড বাই 100। তো 100-র সঙ্গে এটাকে যদি কাটি তাহলে এখন আমরা লিখতে পারবো টি সমান 70 ডিভাইডেড বাই, দেখো এই যে উপরে গুণ আছে এটা নিচে দিয়ে নিচেকে চলে যাবে, 7 গুণিত 5, তাহলে 7 দিয়ে যদি কাটি 10-এ 70, 5 দিয়ে যদি কাটি 2, তাহলে টি সমান কত হবে? 2 বছর। টি সমান কত হবে? 2 বছর। তাহলে আসল 700, সুদ 70 টাকা, যদি 5% হারে যদি সুদ দেওয়া হয় তখন আমরা 2 বছরে এই টাকাটা পাবো। আসল 700 টাকার সুদ 2 বছরে 5% হারে কত হবে? 70 টাকা হবে। তো আমরা এখান থেকে জানতে পারলাম টি সম্বন্ধে। তাহলে টি কত সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আই, পি আর টি এগুলো ক্লিয়ার হয়েছে। টিটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, একটু মার্ক করে রাখবে, এটা পরবর্তী ক্ষেত্রে প্র্যাকটিসে কাজে লাগবে। এরপর আমরা যাব মেন অঙ্কে। তো ইম্পর্টেন্ট অঙ্কের ফার্স্ট আমরা স্টার্ট করে দিয়েছি, এখন আমরা দেখব প্রয়োগ নম্বর 22। এটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে সেকেন্ড নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ কি এখানে একটু গন্ডগোল আছে। গন্ডগোল বলতে কেমন গন্ডগোল? যেটা হচ্ছে সময়ের গন্ডগোল। দেখো এইরকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় পড়তে পারে। বলা হয়েছে বার্ষিক শতকরা কত হার সরল সুদে মানে আর আমাদের কত হবে যদি আমাদের পি মানে আসলটা 7,300 টাকা একদিনে সুদে আসলে, মানে টাইমটা কত বলা হয়েছে? একদিন। একদিনে আমাদের সুদে আসলে, সুদে মানে সুদ প্লাস আসল, ইন্টারেস্ট আসল প্লাস সুদে, সুদে আসলে 7,300 টাকা হয়। এটা যদি হয় একদিনে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? আর আমরা সব সময় জানি যখন রেট অফ ইন্টারেস্ট বার করব তখন আমরা এই দিনটাকে, এইখানে যা লেখা থাকবে সেটা বছর হিসেবে আমরা কনসিডার করব। কেমন? বছর হিসেবে কনসিডার করতে গেলে দিনকে আমাদেরকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে 1 বছর সমান কত দিন? 365 দিন, তাই তো? যদি লিপ ইয়ার না হয়, যদি ক্যালেন্ডার হিসেবে না দেয়, তাহলে আমরা বেসিক্যালি আমরা কি ধরি? 1 বছর সমান 365 দিন। তাহলে এক দিন সমান কত বছর হবে? এক দিন সমান 1 এর 365 বছর হবে। ক্লিয়ার? এটা ভালো করে লিখে রাখো। মানে কোনো দিনকে যখন বছরে ভাগ করব তখন কি 365 দিয়ে তাকে ভাগ করতে হবে। যদি কোনো মাসকে বছরে করতে হয় তখন আমরা কি করেছি? 12 দিয়ে ভাগ করেছি, কারণ 12 মাসে 1 বছর। তো দিনকে করলে 365 দিয়ে ভাগ করব, কারণ কি একটা বছরে কত 365টা দিন থাকে, 365 ভাগে যদি ভাগ করি একটা বছরকে, তার 1 ভাগ হচ্ছে একদিন। ক্লিয়ার? তাহলে একদিন সমান 1 এর 365 বছর। তাহলে একদিন সমান এটাকে 1 এর 365 বছর হিসেবে আমরা গণনা করব। ঠিক আছে? তাও আমাদের বছরে চলে এলো, এটাও টাকায় আছে আর এটাও টাকায় আছে। দেখো এখানে এরপরে দেখো আসল আছে কত? 7,300। আসল আর ইন্টারেস্ট সব মিলিয়ে কত আছে? 7,301 টাকা, নাকি? সরি, ও আচ্ছা, 73,001 টাকা এইরকম আছে। তো পি এইরকম আছে এবং পি প্লাস ইন্টারেস্ট এত আছে। তাহলে এর থেকে আমি যদি পি কে বাদ দিয়ে দিই, পড়ে থাকবে শুধুমাত্র ইন্টারেস্ট। পি মানে কত? 73,000। তাহলে এর থেকে আমি যদি 73,000 বাদ দিয়ে দিই, পড়ে থাকবে কত? ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত হবে? 1 টাকা পেয়েছে একদিনে। তো এরপর আমরা ইন্টারেস্ট পেয়েছি 1 টাকা, তাই তো? তাহলে আই ইকুয়াল টু PRT। আই মানে ইন্টারেস্ট 1 টাকা
পি হচ্ছে কত 73,000। টি হচ্ছে আর কি, আর কিছু বলা নেই। টি হচ্ছে টাইম, টাইম মানে 1-এর 365 বছর, যেহেতু একদিন, তাহলে 1-এর 365 বছর, তাই তো, পিআরটি বাই 100। ঠিক আছে, এক ইকুয়াল, তাহলে আর সমান কত হবে? আর সমান হবে, দেখো এই যে নিচের গুলো আছে এগুলো কি উপরে গিয়ে গুণ হবে, আর উপরের যেগুলো আছে নিচে দিয়ে গুণ হবে। ঠিক আছে, সমানের এটা বৈশিষ্ট্য, যদি না জানো তাহলে আমাদের একটা সমানের বৈশিষ্ট্য বলে ক্লাস আছে, সেখানে সময়ের যে সমান চিহ্নের যত কিছু বৈশিষ্ট্য আছে ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো দেখো আর ইকুয়াল টু কত হবে, তাহলে ওপরে থাকবে 100 গুণিত 365, 365 ডেজ ডিভাইডেড বাই 73,000, তাই তো, 73,000। আচ্ছা, আমি যদি ওপরের একটা শূন্য কাটি, নিচের একটা শূন্য কাটি, 7,300 হয়। আরও একটা শূন্য কাটো, আরও একটা শূন্য কাটো, কত হয় দেখো দেখি, 730। আমরা দেখতে পারছি আর সমান কত হয়েছে, 365 ডিভাইডেড বাই 730। যদি আমরা বেসিক আইডিয়া আমাদের ক্যালকুলেশনের থাকে, এরপর আমাদের চালু হবে কি মাথার খেল। মাথার খেলাটা কেমন, যদি আমাদের আইডিয়া থাকে আমরা জানতে পারবো যে 365কে যদি আমি ডবল করি, দেখো তাহলে কত পাবো, 730 পাবো। এইটা হচ্ছে যারা ক্যালকুলেশনে পটু তাদের জন্য, না হলে তুমি 5 দিয়ে কেটে যাও সারাদিন ধরে পরীক্ষার খাতায়, পরীক্ষার টাইম শেষ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো একটা সাইড ক্যালকুলেশনে দেখাচ্ছি, 365কে আমি যদি 2 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকে 1, 6 দুগুণে 12-কে 13-র 3, হাতে থাকে 1, 3 দুগুণে 6-কে 7, 730। 365কে 2 দিয়ে গুণ করলে 730 হয়। আচ্ছা, আমি কি করে জানলাম, হঠাৎ দেখে আমি দেখতে পেলাম 36 যেটা হয়, 36 কত, প্রায় 72-এর কাছাকাছি। আবার সেখানে আমার 5-এর পার্ট আছে, তার মানে আরও 0.5 থাকলে আরও 1 যোগ, তার মানে এইটা 365 আমাদের 730-এর একদম অ্যাকিউরেট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইসব দেখেই বুঝে যাবে। তাহলে একে যদি কাটো 2, মানে 1/2, 1-এর 2, এটাকেই কত বলা হবে, 0.5%। ঠিক আছে, 1-এর 2 মানে কত, 0.5%, এটা তো জানো। চলো চলো চলো, জলদি জলদি। এরপরে আমরা আরো একটা ইম্পর্টেন্ট অঙ্কে যাব। তো এখানে প্রায় সমস্ত কিছু আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে একটা যদি বাকি থাকে, আর 1-এর 2, 1-এর 2 এটা মানে 0.5% হঠাৎ করে কি করে হয়ে গেল, দেখো 1-এর 2কে আমি যদি উপরেও 5 দিয়ে গুণ করি, নিচেও যদি 5 দিয়ে গুণ করি, কি হবে, 5 ডিভাইডেড বাই 10। কোনো সংখ্যার নিচে 10 থাকলে কি হবে, একটা দশমিক খাবে, তারপরে সংখ্যাটা বসবে 0.5। ঠিক আছে, উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করেছি, মানে এটা যদি কেটে দিই তাহলে 1-এর 2 থাকবে। 1-এর 2 সমানই আমরা লিখতে পারি কি, 1-এর 2 সমানই লিখতে পারি 5-এর 10। ঠিক আছে, এইভাবেও তোমাদের যদি সাধারণ জ্ঞান থাকে অঙ্কের প্রতি, সাধারণ একটা ক্যালকুলেটিভ আইডিয়া বা ক্যালকুলেটিভ নলেজ যদি থাকে, তোমরা তাহলে এইভাবেও দেখতে পারো। না হলে তুমি 1/2 করো, 1 ডিভাইডেড বাই 2, দশমিক দাও 0, মানে 10, 2 5-এ 10, এই তো সিম্পল ব্যাপার, 0.5%। ক্লিয়ার, কোনো জটিলতার কিছু নাই। চলো চলো এরপরে দেখা যাক প্রয়োগ নম্বর 23-এর 2-এর দাগের অঙ্ক। খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা আছে, বার্ষিক শতকরা কত সুদের হারে 910 টাকা, 2 বছর 6 মাসে সুদে আসলে 955.50 টাকা হবে। আমি ইচ্ছা করেই বেছে বেছে এই অঙ্কগুলো নিচ্ছি, তার কারণটা কি, তার কারণ হচ্ছে তোমাদেরও একটু সুবিধা হবে যে এই যখন দিন থেকে বছর, মাস থেকে বছর যখন কনভার্ট করব, এই আইডিয়াগুলো আমাদেরকে ভালোভাবে দরকার হয়। আই সমান পিআরটি তো বাচ্চা ছেলেরাও করে দেবে, আশা করছি তোমরা সেই রকম বাচ্চা ছেলে নাও। তাহলে 23-এর দাগের আমরা প্রয়োগ নট কষে দেখি, 23-এর প্রয়োগের 23-এর দাগের 2-এরটা আমরা
দেখছি। ওকে, তো দেখো, ওকে, তাহলে বার্ষিক শতকরা কত সুদের হারে বলা হয়েছে কত, 910 টাকা আছে পি, আর পি প্লাস ইন্টারেস্ট এটা কত আছে, 955.50 টাকা। আর টাইম বলা হয়েছে কত, টি, টাইম হচ্ছে 2 বছর 6 মাস, তাই তো, 2 বছর 6 মাস। তাহলে আমাদেরকে চেয়েছে আর সমান কত, এইটি আমাদেরকে চেয়েছে। আচ্ছা, পি প্লাস আই দেওয়া আছে, আবার পিও দেওয়া আছে। এর থেকে দেখো পি যুক্ত আই, এর থেকে যদি আমি পি কে বাদ দিয়ে দিই তখন আমাদের কি পড়ে থাকবে, আই পড়ে থাকবে, ইন্টারেস্ট পড়ে থাকবে। মানে এই টাকা থেকে যদি এই টাকাটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি শুধু সুদটা পড়ে থাকবে। দেখো এটা সুদ এবং আসল একসাথে আছে, মানে এইটাও আছে তার সঙ্গে আরও কিছু আছে, তবে তো 955.50 টাকা হয়েছে সুদ এবং আসল মিলিয়ে। তো আমরা কি করব, এখান থেকে যদি এই 910 বিয়োগ করি আমরা কত পাবো, 45.50 টাকা। এই টাকা আমাদের কি হবে, ইন্টারেস্ট, মানে এইটা আসল, আসলের সাথে এই ইন্টারেস্ট যোগ হয়েছে, যোগ হয়ে কি হয়েছে, পি প্লাস আই হয়েছে। একদম বেসিক আইডিয়া দিয়ে ভাবো, জটিলতার কিছু নেই, সিম্পল ব্যাপার। তো আর আমাদের চেয়েছে এবং টি এর দেখি, টি সমান 2 বছর। 2 বছর মানে কত, দেখো 2 বছর, 1 বছর মানে 12 মাস, 2 বছর মানে 24 মাস, প্লাস 6 মাস মানে কত হচ্ছে 30 মাস। তো 30 মাস মানে মাসকে বছরে করতে গেলে কি করতে হবে, 12 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, মানে 6 দুগুণে 12, 6 5 30, তাহলে 5 2 বছর। ঠিক আছে, 2 বছর 6 মাস সমান 5 2 বছর হয়েছে। আবার আমি আরো একভাবে এটাকে করতে পারি, 2 বছর প্লাস 6 মাস মানে কত, 6 মাস মানে একটা বছরকে 2 ভাগে ভাগ করেছে তার 1 ভাগ, 6 মাসটাকেই শুধু করছি। 6 মাস মানে কি 6 এর 12, 6 দুগুণে 12 মানে 2 প্লাস 1 এর 2, এটাকেও যদি আমি ক্যালকুলেট করি 5 এর 2 হবে, 5 এর 2 বছর হবে। ঠিক আছে, এইভাবেও করা যাবে, আবার এইভাবেও করা যাবে। তুমি তোমার যেটা কনফিডেন্টলি তোমার কাছে থাকবে পরীক্ষার সময় তুমি সেই পথ অবলম্বন করবে। আমাকে এইভাবেই করতে হবে তার কোনো মানে নেই, পরীক্ষার খাতায় আমার যেটা মনে থাকবে সেটা আমার কাছে মেন। তো চলো, আই পি টি পাওয়া গেছে, আমাদেরকে চাই আর। তাহলে আমাদের মেন সূত্র আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100। আই আমাদের কি আছে 45.50 রুপিস, আই, পি হচ্ছে 910 ইন্টু আর রেট অফ ইন্টারেস্ট আর কিছু নেই, টি হচ্ছে কত 5 2, 5 2 আর ডিভাইডেড বাই কত, সবসময় 100 থাকে, আই ইকুয়াল টু পি আর টি বাই 100 থাকে। এই যে 100টা ডিভাইড ছিল এটা এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার। এরপর দেখো আমি আবার একটা বেসিক আইডিয়া এখান থেকে পেয়ে গেছি, 45 এর সাথে 2 গুণ করলে দেখো 90 হয়, আর এর সাথে যদি 2 গুণ করি আমি কত পাবো, 1 মানে 91। 45.50 সাথে যদি আমাদের 2 গুণ করা হয় তখন আমাদের আসবে 91। এই যে 2টা আছে এইটা এর সাথে আমি গুণ করে দিলাম নিয়ে এসে, তাহলে সেই এইদিকে পড়ে থাকলো কত 45.50 ইন্টু 2, তার সাথে ইন্টু এই যে 100 আছে এটাকেও নিয়ে আসবো, ইকুয়াল টু ওইদিকে বাকিটা পড়ে থাকবে 910 গুণিত আর গুণিত 5। ওকে, এটা পড়ে থাকবে 45.50 গুণিত 2 ইকুয়াল টু কত দেখো তো 945 গুণ 91 নাকি, 91 ইন্টু 100 ইকুয়াল টু 910 ইন্টু আর ইন্টু 5। বেসিক, একদম সিম্পল। তো 91 দিয়ে 910কে কাটবো। আচ্ছা, তার আগে আরও একটা স্টেপ করি, নাহলে তোমরা এখন বাচ্চা ছেলে ঘাবড়ে যাবে, দেখা যাবে হ্যাঁ এখনও আরেক লাইন করা যাবে। তো এখানে আর সমান আমরা লিখব 91 ইন্টু 100 ডিভাইডেড বাই 910 গুণিত 5। একটা শূন্য কাটবে, 91 কেটে যাবে। দেখো 10/5, 5 দিয়ে 10কে কাটবো 2,
তাহলে আর ইকুয়াল টু 2%। ক্লিয়ার? লাল কলমের কালি দেখা যাচ্ছে? আশা করি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। চলো দেখো কিভাবে হচ্ছে এই যে ক্যালকুলেশন। 45 দুগুণে 90 হয় প্রায়, আর হচ্ছে 5 দুগুণে 10 মানে হচ্ছে 191। এইগুলো হচ্ছে তোমাদের বেসিক আইডিয়া, যতদিন না খাটছে ততদিন তোমাদের মধ্যে আসবে না। তার জন্য কি করতে হবে? বেসিক্যালি আমার ক্লাস করতে হবে, আর আমার এই ছোট্ট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে পয়েন্টগুলো আমি বলি সেইগুলোকে একটু বিবেচনা করতে হবে। চালাও। ক্যাপচার করো এটা, তারপরে আমরা আসবো নেক্সট। চলো এরপরে আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যালো চেক। ওকে, পারফেক্ট। তো আমরা এরপর যে অঙ্কটা করব সেটা হচ্ছে 27-এর দাগ, 27, প্রয়োগ 27। ভেরি মাচ ইম্পর্টেন্ট অঙ্ক বাবু। প্রয়োগের মধ্যে এই অঙ্কগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো আমরা পরীক্ষায় সচরাচর একদম চোখাচোখি দেখতে পাবো, এক্স্যাক্ট একদম পয়েন্ট টু পয়েন্ট। ওকে, চলো দেখা যাক। সুবীরবাবু চাকরি থেকে অবসর নেওয়ার সময় কিছু টাকা এককালীন পেলেন। টাকাটা কত? লাখ টাকা। ওই টাকা তিনি এমন ভাগে ভাগ করে পোস্ট অফিস এবং ব্যাংকে আমানত করতে চান যেন প্রতি বছর সুদ বাবদ তিনি 34,000 টাকা করে পান। যদি পোস্ট অফিস এবং ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং 5% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? আচ্ছা, এটা একটু তাহলে এইদিকে রেখে রাখি, তাই তো। 6 লাখ টাকা, 6 লাখ টাকা তিনি দুভাগে ভাগ করে রাখতে চান। একটা হচ্ছে পোস্ট অফিসে, আর একটা হচ্ছে ব্যাংকে। পোস্ট অফিস সবসময় কত দেয়? 6% সুদের হারে সে টাকা রাখতে চায়, এবং ব্যাংক দেয় বার্ষিক 5% সুদের হার, তাই তো। তাহলে পোস্ট অফিসে আমাকে কিছু টাকা রাখতে হবে। যদি আমি পি টাকা পোস্ট অফিসে রেখে দিই, এর থেকে কিছু অংশ পি টাকা পোস্ট অফিসে রেখে দিই, তাহলে এর যে বাকি টাকাটা থাকবে সেটাই আমি ব্যাংকে রাখবো। তাহলে ব্যাংকে কত রাখবো? 6 লাখ টাকা মাইনাস পি। পি টাকা আমি ব্যাংকে রেখেছি, মানে তুমি পিওর ধরতে পারো, তুমি তোমার এক্সকেও ধরতে পারো, যেটা আমাদের স্বাভাবিক। তো আমি এখানে পি হিসেবে রাখছি। তো পি টাকা যদি আমি, বা এক্স টাকা তোমার মতে, যদি এক্স টাকা আমি পোস্ট অফিসে রাখি, তাহলে এর থেকে আমি এই যে টাকা ছিল এর থেকে এক্স আমি নিয়ে নিয়েছি, বাকি কত পড়ে থাকবে? এটা মাইনাস এক্স, তাই তো। ধরো 100 টাকাকে দুভাগ করছো, তাহলে আমি যদি 30 টাকা আমি পোস্টে রাখি, তাহলে এখানে কত থাকবে? 100 মাইনাস 30। এই 30 টাকায় পি ধরো না, তাহলে 100 মাইনাস পি। পি হাতায় রাখলে 100 মাইনাস পি, সেম টু সেম কন্ডিশন। এখান থেকে আমি যখন পি টাকা নিয়ে নিচ্ছি, তখন আমি এখানে যখন রাখতে যাব, তখন তার পি টাকা মানে পি পরিমাণ টাকা সেখানে কমে যাবে, বা এক্স পরিমাণ টাকা সেখানে কমে যাবে। তোমরা যদি এক্স ধরতে চাও এক্স ধরবে, পি ধরতে চাও পি ধরবে, এ বি সি ডি এ টু জেড তুমি যা খুশি ধরতে পারো, তোমার ব্যাপার। আমার শুধু অঙ্ক বোঝা নিয়ে কাজ। তবে সাইডে লিখতে হবে যে পিটাকে আমরা যেটা ধরেছি, এই পি হচ্ছে আমাদের আসল টাকা, আসল টাকা, যার ওপর আমরা 6% হারে প্রতি বছর ইন্টারেস্ট পাবো। কেমন ইন্টারেস্ট? সিম্পল ইন্টারেস্ট পাবো। তো এরপরে আর কিছু বলা হয়েছে? কোথায় কত রাখবেন বাদ দাও। এরপর আমরা আমাদের সাধারণ জ্ঞান এতে প্রয়োগ করব, এবং প্রয়োগ করে দেখব পোস্ট অফিসের ক্ষেত্রে। পোস্ট অফিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লিয়ার? ওকে। পোস্ট অফিসের ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর টি ডিভাইডেড বাই 100 লেখা যাবে। তো পোস্ট অফিসের ক্ষেত্রে ইন্টারেস্ট কত বলা হয়েছে? কিছু বলা নেই, তাহলে এটাকে আই লিখে রাখি, ইকুয়াল টু পি হচ্ছে কত, কত টাকা রেখেছি আমরা, পিও কিছু বলা নেই, ইন্টু আর
কি আছে, আর হচ্ছে 6%, 6% ইন্টু টাইম হচ্ছে 1 বছর করে ডিভাইডেড বাই 100। এটা আমাদের পোস্ট অফিসের ক্ষেত্রে ইন্টারেস্ট হলো I1, যেটা আই ইন্টারেস্ট অফ পোস্ট অফিস এইভাবে লেখা হয়, আই অফ পি মানে ইন্টারেস্ট অফ পোস্ট অফিস, পোস্ট অফিসের ইন্টারেস্ট। এরপরে হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট, ব্যাংকের ইন্টারেস্ট আই অফ ব্যাংক, ব্যাংকের ইন্টারেস্ট কেমন হবে, এটাও পিআরটি ডিভাইডেড বাই 100। তাহলে ব্যাংকের ইন্টারেস্টকে আমরা কেমনভাবে লিখব, পি কত বলা হয়েছে, 6 লাখ মাইনাস পি টাকা। তাহলে পোস্ট অফিসে আমি কি পি টাকা রেখেছিলাম, ব্যাংকে রেখেছিলাম 6 লাখ মাইনাস পি টাকা, এর সঙ্গে আর হচ্ছে 5% ব্যাংকে, তার সঙ্গে টি হচ্ছে 1 বছর ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে আমাদের কত, ইন্টারেস্ট অফ ব্যাংক। তো আমাদেরকে আরও একটা শর্ত বলা হয়েছে যে ব্যাংক এবং পোস্ট অফিসের মিলিয়ে যে ইন্টারেস্ট আসবে সেটা হবে 34,000 টাকা। তো ইন্টারেস্ট অফ পোস্ট অফিস প্লাস ইন্টারেস্ট অফ ব্যাংক মানে ব্যাংক এবং পোস্ট অফিসের ইন্টারেস্ট মিলিয়ে আমাদের কত আসবে, 34,000 টাকা। ক্লিয়ার? তো ইন্টারেস্ট অফ পোস্ট অফিসের জায়গায় আমি কি এটা লিখতে পারি? অবশ্যই পারি, কারণ এটা সমান এটা। তাহলে ইন্টারেস্ট অফ পোস্ট অফিসের জায়গায় আমরা কি লিখব, 6 ইন্টু পি ইন্টু 1 ডিভাইডেড বাই 100। একের সঙ্গে যদি কোনো সংখ্যার গুণ করো তাহলে সেই সংখ্যাটাই হয়, তাই আর গুণ করলাম না। প্লাস ইন্টারেস্ট অফ বি এর জায়গায় কি আমি এটা লিখতে পারি? অবশ্যই পারা যাবে। তাহলে কি লিখবো, 6 লাখ মাইনাস পি গুণিত 5 বাই 100, এটার সাথেও 1 গুণ ছিল যেহেতু 1 বছর, তাহলে এটা সমান 34,000 টাকা, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি ভালোভাবে ক্যালকুলেশন করি, 100 নিচে রয়ে যাবে, তো 100 চেপে ধরো, কিছু নেই, তার মানে কি 6p এটার উপর থেকে ঝপাস করে নিচে এসে পড়ে যাবে। প্লাস এরও 100 চেপে ধরো, পড়ে আছে কিছু না। তো আমাদের কি করতে হবে, এটাকে লিখতে হবে 5 এর সাথে। দেখো যখন আমরা লিখি 20 মাইনাস এক্স ইন্টু ওয়াই, এইটাকে যদি লিখি ভাঙার সময় দেখা যাবে এখানে, হ্যাঁ দেখা যাচ্ছে, তখন আমাদেরকে লিখতে হবে 20 গুণিত ওয়াই মাইনাস এক্স গুণিত ওয়াই, মানে এইটার সাথে এর গুণ আবার এইটার সাথে এর গুণ। এটা বেসিক আইডিয়া, একটু জটিল করে বোঝানো হয়ে গেল, তাই তো? আবার 5-এর সাথে পুরোটা এখন ব্র্যাকেটের গুণ, মানে 5-এর সাথে এর গুণ করতে হবে, আবার মাইনাস দিয়ে 5-এর সাথে এর গুণ করে লিখতে হবে। তাহলে 5 ছক 30, কটা শূন্য বসবে, যটা আছে তোটা, 2 3 4 5, ঠিক আছে? মাইনাস 5-এর সাথে পি এর গুণ কত হবে, 5b ইকুয়াল টু 34,000 হয়েছে। তাহলে 6p এর থেকে 5p যদি বাদ দিয়ে দিই, পড়ে থাকবে শুধুমাত্র p প্লাস 30 লাখ ইকুয়াল টু, এই যে নিচে 100 ছিল না, এটা উপরে এর সাথে যে গুণ হয়ে গেছে 34 লাখ, ঠিক আছে? তাহলে p সমান কত হবে, 34 লাখ থেকে আমি যদি 30 লাখ বিয়োগ করি, তাহলে আমাদের পড়ে থাকবে 4 লাখ। পি সমান 4 লাখ টাকা আমাদের পড়ে থাকবে। তো পি সমান যদি আমাদের 4 লাখ টাকা পড়ে থাকে, আমরা এখানে কি পোস্ট অফিসে কি রেখেছিলাম, পি কে রেখেছিলাম, তো পোস্ট অফিসে আমরা যেটা রেখেছিলাম সেই অর্থ হবে আমাদের 4 লাখ টাকা। ওকে, তো পি আমাদের কোথায় ছিল, পি আমাদের ছিল পোস্ট অফিসে। দেখো পোস্ট অফিসে এখানে আসল হিসেবে, তো পি আমাদের যদি পোস্ট অফিসে থাকে, তাহলে পোস্ট অফিসে থাকে কত, পোস্ট অফিসে থাকবে 4 লক্ষ টাকা। আচ্ছা 6 লাখের থেকে তুমি যদি 4 লাখ বাদ দিয়ে দাও, পড়ে থাকবে কত, 2 লাখ টাকা। তাহলে সেই 2 লাখ টাকা আমাদের কোথায় থাকবে, ব্যাংকে থাকবে। তাহলে বাকি টাকাটা আমাদের ব্যাংকে পড়ে থাকবে কত, 2 লাখ টাকা।
ওকে, তো 2 লাখ টাকা আমি ব্যাংকে জমা রাখবো এবং পোস্ট অফিসে জমা রাখবো 4 লাখ টাকা। টোটাল আমার কত হলো? 6 লাখ টাকা। এই 6 লাখ টাকায় কিন্তু আমি চাকরির, যখন আমাদের চাকরি থেকে আমাদেরকে দূর করে দেবে, অবসর করে দেবে, তখন একসাথে দেওয়া হবে। ঠিক আছে, এই টাকাটাই আমরা এইভাবে রাখবো, যার জন্য আমরা টোটাল দুটোকে যোগ করে আমরা 34,000 টাকা প্রতি বছর পাবো। ওকে, ক্লিয়ার? দেখো, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এটা লিখে নাও। ভেরি মাচ ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু পরীক্ষার সময় এইভাবেই অঙ্ক পাবে, এই রকমই অঙ্ক বেশি পাবে, কারণ 5 নাম্বার মানে তোমাকে কিছু তো লিখতে দেবে না। এটা দেখো, এর আগে যা অঙ্ক করলাম তা এক কোণে বোর্ডের এইটুকু জায়গায় রয়ে গেছে, কিন্তু সেগুলোও 5 নাম্বার ধারণ করার ক্ষমতা তাদের আছে। পরীক্ষক যদি একটু অন্যমনস্ক হয় বা একটু হাই লেভেলের কিছু কোশ্চেন করার চেষ্টা করে, তখন আমাদের কাছে এই রকম কোশ্চেন ধরা পড়বে, যার জন্য কি আমাদের টাইম একটু লাগবে এবং তার সাথে সাথে আমাদের জায়গাও একটু লাগবে, আর একটু বুদ্ধিরও ব্যাপার আছে, এখানে বুঝতেও হবে, অনেকটা জিনিসই আছে। তো পরীক্ষক আমাদের কাছে চেষ্টা করবে টাইম, বুঝার ক্ষমতা, লেখার ক্ষমতা, প্লাস আমাদের কতটা কি স্পেস লাগছে, সমস্ত কিছু নিয়েই আমাদের 5 নাম্বার দেবে, তাই তো? এমনি এমনি থোড়ি না 5 নাম্বার দিয়ে দেবে, তারও তো কিছু ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট পড়ছি মানে তারও আছে কিছু, ঠিক? সেই ইন্টারেস্ট টাকার প্রতি নয়, সেই ইন্টারেস্ট হচ্ছে তার যে প্যাশন, সেই প্যাশনের প্রতি, সে কত জটিল কোশ্চেন করতে পারে তিনি। ঠিক আছে, তো এই কোশ্চেনটা একটু তুলে রাখো। ইম্পর্টেন্ট অঙ্ক নম্বর 29, প্রয়োগ নম্বর কি হবে? 29। ভেরি মাচ ইম্পর্টেন্ট অঙ্ক এটা। যা, কলমের কালি আর সাথ দিচ্ছে না বন্ধু। ধাপ্পা। চলো, বলা হয়েছে 29 নম্বরে, তাহলে একজনের বয়স 13 বছর আছে আর একজনের বয়স 15 বছর আছে। যখন এদের দুজনের বয়স 18 বছর হবে, তখন মানে দুই পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে উইল করবেন যাতে 18 বছর হয়ে গেলেই 10% সুদের হারে তারা কি সুদে আসলে সমান অর্থ পায়। ঠিক আছে, বেসিক আইডিয়া আমাদের ক্লিয়ার, সুদে আসলে সমান অর্থ পাবে। তাছাড়া কি হবে? একজনের বয়স 13, একজনের 15, আমাদেরকে হতে হবে 18 বছর, 10% সুদের হার। চলো অঙ্কটা করা যাক। আর 54,000 টাকা আমাদের কি হয়েছে? জমা করা হচ্ছে, তাই তো? চলো, প্রথমত আমরা দেখতে পাচ্ছি, প্রথমত ধরি ছোট ছেলের নাম শান্তনু, বড় ছেলের নাম বাবু। ওকে, দু ভাই। তাহলে শান্তনু এবং বাবু, শান্তনুর বয়স 13 বছর, বাবুর বয়স 15 বছর। তাহলে এদেরকে কি করতে হবে? 18 বছর বয়সে আসতে হবে। তো শান্তনুকে যদি 18 বছর বয়সে আসতে হয়, তখন এখন তাহলে তার কাছে আরও কত বছর তাকে পেরোতে হবে? আরও তাকে পেরোতে কত বছর? 5 বছর, তাই তো? আর বাবুকে যদি 5 বছর 18 আসতে হয় 15 থেকে, তাহলে একে পেরোতে হবে কত? 3 বছর, তাই তো? তাহলে শান্তনুকে 5 বছর এবং বাবুর হচ্ছে এখনো 3 বছর লাগবে 18 বছরে আসতে। তো আমাদের ইন্টারেস্টটা কি এই টাকা, এই বছর অনুযায়ী, মানে শান্তনু কত 5 বছর ধরে ইন্টারেস্ট পাবে 10%, এবং বাবু কত 3 বছর ধরে 10% ইন্টারেস্ট পাবে। তাহলে টাকাটাকে কত? 56,000 টাকা। তো 56,000 টাকাকে এমন ভাগে ভাঙবো, এমন দুটি ভাগে ভাঙবো, যার জন্য সুদ এবং আসল 18 বছর বয়সে শান্তনু যা পাবে, সেই সেম টু সেম বাবু তাই পাবে। ক্লিয়ার? চলো এরপরে দেখা যাক আর কিছু বলা হয়েছে। 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল সমান হবে। আচ্ছা, যদি শান্তনুকে x টাকা দেওয়া হয়, তাহলে বাবুকে কত দেওয়া হবে? বাবুকে দেওয়া হবে কত? 56,000-এর মধ্যে x টাকা আমি শান্তনুকে দিয়ে দিয়েছি, তাহলে বাবুর জন্য পড়ে থাকবে 56,000 মাইনাস x টাকা। এই টাকাটা কার জন্য পড়ে থাকবে? বাবুর জন্য। তাহলে এই দুটো টাকা আমাদেরকে এখন কনসিডার বা বিবেচনা করে বা ধরে নিয়ে চলতে হবে। তো সুদ এবং আসল, আচ্ছা
এই যে এক্স টাকা আছে শান্তনু 5 বছর ধরে এর ইন্টারেস্ট পাবে, তাহলে এর ইন্টারেস্ট কত হবে? এক্স গুণিত আর 10% হারে ইন্টু টি, টি মানে 5 বছর, পিআরটি বাই 100, এই টাকাটা কিন্তু এই ইন্টারেস্ট পাবে। তাহলে সুদ এবং ইন্টারেস্ট একত্রে কত টাকা পাবে দেখা যাচ্ছে এখানে? না, এটা নিচে হয়ে গেছে। তাহলে শান্তনু সুদ এবং ইন্টারেস্ট মানে কত? এইটা হচ্ছে আসল এবং এটা হচ্ছে তার ইন্টারেস্ট। তাহলে পি প্লাস ইন্টারেস্ট মানে সুদ আসল যেটা পাবে এটা সমানই হবে এক্ষেত্রে এর, আচ্ছা দাঁড়াও, এর তো আলোচনা হলো, এরপরে এর বাবুর আলোচনা করা হোক। 56,000 থেকে এক্স বাদ দিয়ে যে টাকাটা পড়ে থাকবে সেটা বাবুর জন্য ফিক্সড করা হবে 3 বছরে। আচ্ছা, 3 বছরে যদি ফিক্সড করা হয় তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট কত পাবে? 56,000 মাইনাস এক্স গুণিত আর 10% হারে গুণিত 3 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে তার ইন্টারেস্ট আর এইটা হচ্ছে তার পি। তাহলে এর পি প্লাস ইন্টারেস্ট এবং এর পি প্লাস ইন্টারেস্ট, এই যে পি প্লাস ইন্টারেস্ট এর এবং এর পি প্লাস ইন্টারেস্ট, এই দুটোকে ইকুয়াল হতে হবে বাবু, এটাই তো বলেছে অঙ্কে। তাহলে দেখো এদিকে দেখো, এর পি প্লাস ইন্টারেস্ট কত হবে? এক্স প্লাস 50x বাই 100 হয়েছে, এটা সমানই আমরা দেখতে পাবো, এটা সমান আমরা কি দেখতে পাবো? 56,000 মাইনাস এক্স গুণিত 30 ডিভাইডেড বাই 100, এটা কি প্লাস এক্স, এর সাথে একটা প্লাস এক্স থাকবে, প্লাস এক্স নয়, শুধু এক্স নয়, এর আসলটা 56,000 মাইনাস এক্স এইটা থাকবে, ঠিক আছে? তাহলে আসল প্লাস হচ্ছে তার সুদ, এরাও আসল আর তার সুদ দুটো কি হবে? ইকুয়াল হবে, সমান হবে, ঠিক আছে? চলো দেখা যাক এরপরে কি করা যায়। তাহলে 100x প্লাস 50x ডিভাইডেড বাই 100 সমান, এটা কি একটু জটিলতার দিকে যাচ্ছে? যাচ্ছে। তাহলে এখানে একটু সরল করে নিই, 50 দুগুণে 100, তাহলে 2x প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, একটু সরল করে নিই, তাহলে 0 0 0 3 6 18 8 হাতে থাকে 1, 3 5 15 1 16 মাইনাস 3x ডিভাইডেড বাই 10, এটা তো প্লাস মাইনাস 10x, ঠিক আছে? ক্লিয়ার? 2x কত হবে? 3x ডিভাইডেড বাই 2, এটা সমান আমি দেখতে পাচ্ছি এখানে কত 10 আর এখানে আছে 1,68,000 টাকা প্লাস 5,60,000 মাইনাস 10 3 13x, ঠিক আছে? এইভাবে আছে। তো আমি যদি 2 দিয়ে কাটি, 2 5 10, 5টা উপরে যে গুণ হবে 5 3 15x, 15x আর এদিকে মাইনাস 13x আছে, তার মানে প্লাস 13x, ঠিক আছে? এটা সমান আমার কত হবে? তাহলে 0 0 0 0, আচ্ছা 0 0 0 8 6 6 12 2 5 1 6 1 7, 3 0 8 3 0 8 2 5 1 6 1 7, ঠিক আছে? 7,28,000। আচ্ছা 15x প্লাস 13x যদি আমি যোগ করি তখন আমি কি পাবো? 8 28, 28x ইকুয়াল টু 728,000, এইটি আমরা পাবো। x দিয়ে আমি যদি ভাঙি এটাকে, x সমান কত হবে? এই যে 28 গুণ আছে এটা ভাগ হয়ে যাবে, 7 8 2 728 0 0 0 ডিভাইডেড বাই 28, আচ্ছা
28 দুগুণে 56, 10 66, তাহলে 4 70 দিয়ে 72, তাহলে 10 16 168, 168, 28 ইন্টু 6 6 168, তো 6 8 4 10 8 4 6 দুগুণে 12 16 168, 28 6 তাহলে 728 26,000। তো x সমান আমাদের কত হচ্ছে 26,000। 26,000 টাকা আমি x মানে কে, x হচ্ছে এখানে শান্তনু, এই দেখো শান্তনু p টাকা জমা রেখেছিল, x টাকা, p আসল, তাহলে x হচ্ছে আমাদের শান্তনুর অর্থ। শান্তনুর জন্য জমা রাখা হয়েছিল 26,000। আচ্ছা, আমাদের টোটাল অর্থ ছিল 56,000। এই 56 থেকে যদি আমি 26 বাদ দিয়ে দিই, আমাদের পড়ে থাকে কত তোমরা বলো। সেই টাকাটা আমি বাবুর জন্য 3 বছরে রাখবো। তো বলো এখানে 56 থেকে যদি আমি 26 বাদ দিই, আমাদের পড়ে থাকে 30,000 টাকা। তাহলে 30,000 টাকা আমরা বাবুর জন্য রাখবো। শান্তনুর জন্য কত রেখেছি 26,000 টাকা, তাই তো, আর বাবুর জন্য রাখবো 30,000 টাকা। ক্লিয়ার হয়েছে? একদম বেসিক আইডিয়া হিসেবে আমরা আইডিয়া লাগিয়ে কাজ করেছি, জটিলতার কিছু নেই, সিম্পল ব্যাপার, একদম সোজা সোজা অঙ্ক। তোমরা শুধু ধরে রাখো কোনখানটায় কি করছি সেইটা, ঠিক আছে? বুঝতে পারা গেছে? নেক্সট অঙ্কে যাব যদি বলো, তাহলে আমরা এগিয়ে যাব। তো এই অঙ্কটাকে একটু ক্যাপচার করো, তারপরে আমি নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। চলো দেখো, এরপর আমরা আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক করব, সেটা হচ্ছে 32 নম্বর প্রয়োগ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় তোমরা হুবহু টেস্ট পরীক্ষায় দেখতে পারো যদি এই চ্যাপ্টার থেকে অঙ্ক দেয়। তো সরি, 33 নম্বরেরটা, 33, ওকে 33তে কি বলা হয়েছে, বলছে রমেনবাবু মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন। ওকে, ভালো জিনিস, 3টি ব্যাংকে জমা রেখেছেন, একটার উপরে ভরসা নাই। 3টি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5% এবং 6%। ওকে, 1 বছর পর তিনি ব্যাংকে মোট সুদের পরিমাণ 3টা ব্যাংকেই সমান পেয়ে যান, তাই তো। তাহলে তিনি 3টি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন? মানে কি বলা হয়েছে, যে বাবুই হোক 3,70,000 টাকা রেখেছে 3টে ব্যাংকে। প্রথম ব্যাংকে 4% হারে সুদ দেবে, দ্বিতীয় ব্যাংকে 5% হারে, তৃতীয় ব্যাংকে 6% হারে। অর্থাৎ টাকাগুলোকে, ওই টাকাটাকে এমনভাবে ভাগ করে রেখেছে যাতে ইন্টারেস্ট সকলের সমান পায় 1 বছর পর। তো প্রথম শর্ত থেকেই আমরা বুঝতে পেরে গেছি, যদি ফার্স্ট ব্যাংকে যেটা 4% হারে যেটা ইন্টারেস্ট দেয়, সেই ব্যাংকে যদি টাকা রাখে, তাহলে আই সমান কত হবে, PRT/100, তাই তো। 4% হারে যদি টাকা রাখে, 4% হারে যে ব্যাংকে রাখলো, মানে ফার্স্ট ব্যাংকে, তো 4% হারে টাকা রাখার ব্যাংকের ইন্টারেস্ট কত হবে, PRT/100। আচ্ছা, পি কত বলা হয়েছে, পি ধরে নিচ্ছি 3টা ব্যাংকে, প্রথম ব্যাংকে এক্স, দ্বিতীয় ব্যাংকে ওয়াই, তৃতীয় ব্যাংকে জেড রেখেছে। ওকে, তো 3টে ব্যাংকের মধ্যে প্রথম ব্যাংকে পিটাকে এক্স রাখছি, আর হচ্ছে 4% ডিভাইডেড বাই 100, ইন্টারেস্ট এত পেয়েছে, ঠিক আছে। আই অফ 1 মানে প্রথম ব্যাংকে। আচ্ছা, 5%-এর অনুযায়ী যে ব্যাংকে রেখেছে, মানে আই অফ 2 দ্বিতীয় ব্যাংকে, সেখানে এক্স ইন্টু 5/100। আবার 6% হারে যেখানে টাকা রেখেছে, সেটা কত, আই অফ 3 3 নম্বর ব্যাংকের ইন্টারেস্ট কত হবে, এক্স ইন্টু 6/100। তিনি দেখতে পেয়েছেন যে এই ইন্টারেস্ট পেয়েছেন, এটা পেয়েছেন 1 বছরে, এবং এটা পেয়েছেন, এই তিনটাই সমান। তাহলে আই অফ 1 সমান আই অফ দ্বিতীয় ব্যাংকের ইন্টারেস্ট সমান তৃতীয় ব্যাংকের ইন্টারেস্ট। প্রথম ব্যাংকের ইন্টারেস্ট হচ্ছে 4x/100, দ্বিতীয় ব্যাংকের ইন্টারেস্ট হচ্ছে 5x/100 এবং তৃতীয় ব্যাংকের ইন্টারেস্ট হচ্ছে 6x/100। এখান থেকে আমরা দেখতে পাই, প্রত্যেকটার সঙ্গে যদি উপরে 100 দিয়ে গুণ করি, তাহলে নিচের 100 উপরের 100 কেটে যাবে, পড়ে থাকবে কত, 4x সমান 5x সমান 6x। এই হচ্ছে আমাদের একটা শর্ত পেলাম। এটাকে সমান যদি আমরা কে ধরি,
যদি কে ধরি তাহলে দেখো 4x সমান কে হবে, দেখা যাচ্ছে এত দূর, হ্যাঁ। তাহলে এক্ষেত্রে ওয়াই রেখেছিলাম আর এক্ষেত্রে কি রেখেছিলাম, জেড রেখেছিলাম, তাই তো। তাহলে প্রথম ব্যাংকে এক্স, দ্বিতীয় ব্যাংকে ওয়াই এবং তৃতীয় ব্যাংকে জেড রেখেছি। তো 4x সমান 5y সমান 6z, 4x 5y 6z। আচ্ছা, তাহলে 4x টাকা সমান যদি কে হয় তাহলে x সমান কত হবে, k/4, দেখা যাচ্ছে লেখাটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে y সমান কত হবে, k/5, এবং z সমান কত হবে, k/6, হবে তো। x সমান k/4, y সমান k/5, z সমান k/6। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি x টাকা প্রথম ব্যাংকে, দ্বিতীয় ব্যাংকে y টাকা, তৃতীয় ব্যাংকে z টাকা, এই তিনটে টাকার যোগফল বলা হয়েছে কত, 3,70,000, 3,70,000 টাকা। তো x এর মান আমরা লিখতে পারি k/4, k/4। তো x এর জায়গায় আমরা লিখতে পারি k/4, y এর জায়গায় আমরা লিখতে পারি k/5, এইদিকে দেখো, এই যে। আচ্ছা, y এর জায়গায় আমরা লিখতে পারি k/5 এবং z এর জায়গায় সেম টু সেম লিখতে পারি k/6 ইকুয়াল টু 3,70,000 টাকা। ওকে, তো একে যদি আমরা লসাগু করি তাহলে 4, 5 এবং 6, 5 ছক 30, 6 দুগুণে 12, 3 ছক 18, 5 7 35, 5 8 40, না 5 12 60, 60 যদি রাখি, 4 15 60, তাহলে এটাই হবে কত, 15k, প্লাস 5 12 60, তার মানে কত হবে 12k, প্লাস 6 কত দিতে 60, 10 এ 60, তাহলে কত হবে 10k, ইকুয়াল টু, ঠিক আছে, 3,70,000। তো 15 10 25, 2 27, 10 কত 37k, ডিভাইডেড বাই 60 ইকুয়াল টু 3,70,000। তাহলে কে সমান কত হবে, 3,70,000 ইন্টু 60 ডিভাইডেড বাই 37। তো 37 এবং এটা যদি কাটি তাহলে কত থাকবে, 4টা শূন্য, তাই তো। তাহলে কি হচ্ছে, 37 কাটলো, 4টা শূন্য আছে, 3,70,000। আচ্ছা, কে সমান আমাদের তাহলে কত হবে, একক, দশক, 6 লাখ, কে সমান 6 লাখ। আচ্ছা আচ্ছা, এইখান থেকে দেখো x সমান কত হচ্ছে, k/4, তাহলে x সমান কি আছে, k/4, মানে 6 লাখ বাই 4, 4 15 60, ঠিক আছে, 1,50,000 x প্রথম ব্যাংকে রেখেছিলেন, 1,50,000, আমাদের 3,70,000 টাকা মোট আছে, হিসাব করবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে 1,50,000 প্রথম ব্যাংকে রাখা হয়েছে, তাহলে y সমান কত হবে, k/5, k/5 সমান 6 লাখ বাই 5, 5 12 60, 1,20,000, 1,20,000। তাহলে z সমান কত হবে, k/6, মানে 6 লাখ বাই 6, মানে কত হবে, 1 লাখ। তাহলে 1 2 3, 3 লাখ 50, 2 70, দেখো এই তিনটের যোগ করো, টোটাল পাবে 3,70,000, 3,70,000, ঠিক আছে। তো প্রথম ব্যাংকে রেখেছিল 1,50,000, দ্বিতীয় ব্যাংকে রেখেছে 1,20,000, তৃতীয় ব্যাংকে রেখেছে 1 লাখ টাকা। সিম্পল এই অঙ্কটা দেখো, একটু চেক করো, একটু দেখো, এই অঙ্কটা খুব জটিল অঙ্ক আছে, মানে খুব জটিল একটা নয়, কিন্তু একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে যেটা পরীক্ষার খাতায় সচরাচর আমরা চোখে দেখতে পাই। তো সচরাচর যেগুলো চোখে দেখতে পাই সেগুলোকে আমরা নেগলেক্ট করব, বা যে
ইগনোর করে দেবো সেই রকম ব্যাপারটাও নয়, একটু ভালোভাবে দেখে রাখো এটা। চলো, এটা হলেই আমাদের অঙ্ক শেষ। আজকে এই পর্যন্তই থাক, তোমরা একটু ক্যাপচার করো। ঠিক আছে, দেখো এই পর্যন্ত আজকে আমাদের কি হলো, প্রয়োগ এবং প্রয়োগের ছাড়াও কষে দেখিরও একটা দেখেছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং তার অঙ্কের এই যে চ্যাপ্টারটা স্টার্টিং হয়েছে, এই চ্যাপ্টারের একটা ফর্মুলা, সেই চ্যাপ্টার সম্বন্ধে আমাদের সম্যক ধারণা সব কিছু ইনক্লুড করা আছে আজকে। তো আজকের চ্যাপ্টারের এখান পর্যন্তই থাকবে। দ্বিতীয় দিন আমরা কষে দেখিতে ঢুকবো, আরও ভালো অঙ্ক করব এবং ইম্পর্টেন্ট অঙ্কের দিকে ফোকাস বেশি রাখবো। নন ইম্পর্টেন্ট অঙ্ক একটু সাইডে রেখে এখন চলবো, কারণ আমাদের টাইম এখন খুবই কম। এই টাইমে যদি আমাদেরকে রিভিশন করতে হয়, তাহলে ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো আমাদের করা একটু জটিল লাগছে, একটু সমস্যার মতো লাগছে, সেটা আমরা এখানে এসে বারবার প্র্যাকটিস করব বা রিভিশন করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আবার দেখা হবে। গুড নাইট এভরিওয়ান।